জীবন এবং সময় চলমান, আর নেক্সাস টেলিভিশনও রয়েছে চলমানে আমরা কথা বলি আমাদের জীবনের নানান গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। জীবনে কি রাজনীতি গুরুত্বপূর্ণ নাকি অন্য কিছু? রাজনীতি কি সবকিছু নিয়ন্ত্রণ করে নাকি রাজনীতি নিয়ন্ত্রিত হয়? সকল অভিযোগ রাজনীতিবিদদের বিরুদ্ধে, আবার সকল প্রত্যাশাও রাজনীতিবিদদের দিকেই। এমনই এক প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, একটা অদ্ভুত ব্যাপার। আমরা আসলে কি চাই না, কি পাই না, এবং এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের দুজন অতিথির সঙ্গে। চলমান অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শুক্র এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের 5 দিন 9:30 থেকে 10:30টায় অনুষ্ঠানটা হয়, এবং সপ্তাহে 3 দিন আমি থাকি, থাকেন আরও একজন আমার সহযোগী উপস্থাপক, আমাদেরই মতো আরেকজন উপস্থাপক থাকেন, এবং এই অনুষ্ঠানে সবচেয়ে নিয়মিত হচ্ছেন যারা আলোচক। আজকে দুজন আলোচক রয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। তবে তার আগে জানিয়ে দিই আজকের অনুষ্ঠানের বিষয় ঈশান কোণে মেঘ জমেছে। কোন দিকটা ঈশান কোণ এটা জিজ্ঞেস করলে অধিকাংশ লোক এখন দেখাতে পারবে না। আমরা আমাদের বাংলাদেশের যে কোণের নাম এগুলো ভুলে গিয়েছি। অগ্নি একটা কোণ আছে, আমরা জানি কিনা, কিন্তু আছে, কিন্তু আমাদের বাংলায় কোণের নাম আছে, তাই না মাহবুব আজিজ? এবং মাহবুব আজিজ একজন সাহিত্যিক, আমি নির্ঘাত জানি যে তিনি এই কোণগুলোর নাম হয়তো বলে ফেলতে পারবেন। ঈশান কোণে মেঘ জমেছে আজকের এই আলোচনায় মাহবুব আজিজ আছেন সাংবাদিক ও কলামিস্ট, আর আছেন আমার খুবই প্রিয় একজন মানুষ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আমরা মাঝে মাঝে অন্য টক শোতে তর্ক করি, কিন্তু আজকে আমার তর্ক করার কোনো সুযোগ নাই, কারণ আমি তো উপস্থাপক মানে নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী। আমরা কথা বলতে চাই আসলে প্রথমে ফুয়াদ আপনাকে দিয়ে শুরু করি। সরকারি দলের বিরুদ্ধে অনেক অভিযোগ যে তারা জুলাই সনদের প্রতি ঠিক বিশ্বস্ত থাকছেন না। কিছু কিছু জায়গায় সরকারের যে নিয়ন্ত্রণ সেটি বাড়িয়ে ফেলার চেষ্টা করছেন, সরকারকে আরও ক্ষমতাশালী জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একটা বিষয় ছিল যে সরকারের কিছু কিছু পদের ক্ষমতা কমিয়ে আনতে হবে, এবং সরকারের কিছু কিছু সাংবিধানিক ক্ষমতাকেও কমিয়ে এমন জায়গায় আনতে হবে যাতে যে কোনো জায়গাতে তারা নিয়োগ বরখাস্ত এগুলো করতে না পারেন। কোন কোন জায়গায় আসলে আপনি মনে করেন যে সত্যি একটা ব্যত্যয় ঘটেছে? এবং এই যে ঈশান কোণে মেঘ, এটা তো একটা আশঙ্কা, কারণ আমরা দেখতে পাচ্ছি, বলছে অনেকে যে আন্দোলন হবে, আবারও জুলাই হবে। এনসিপির একজন নেতা বলেছেন ডাক দিলে 80% মানুষ হয়তো রাস্তায় চলে আসবে আগের মতোই যারা এসেছিল। তার মানে একটা বিবদমান পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথায় আসলে সমস্যা হচ্ছে? ধন্যবাদ। আপনি যেটা জিজ্ঞেস করেছেন না ঈশান কোণটা কোথায়, আমাদের ঈশান কোণটা হচ্ছে এখন সংবিধান এবং সংসদ। মেঘটা ওইটার আকাশে জমে গেছে আর কি। দুঃখজনক হলেও সত্য। একটা বিষয় হচ্ছে যে ধরেন একটা জাতির তো সিরিজ অফ মুক্তির লড়াই থাকে, একটা মাটির, একটা মানুষের, এবং এই মুক্তির লড়াইতে কোনোদিন কমা হয় না, মানে দাঁড়ি হয় না। এটা একটা কমা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা চলতেই থাকে। যেভাবে আমি 24কে 71-এর এক্সটেনশন আকারে দেখি, আমি 71কে 47-এর এক্সটেনশন আকারে দেখি, আমি 47কে গত শতাব্দীর লড়াইয়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একের পর এক এক্সটেনশন আকারে দেখি। ইতিহাস তো ধারাবাহিক, মুক্তির এই লড়াইটা হচ্ছে এক্সটেনশন, এখানে কোনো দাড়ি নাই। 71 যেভাবে থেমে যায় নাই, আমাদের এই প্রজন্ম তার লড়াইটা চালিয়ে যাচ্ছে। এখন এই লড়াইটা আসলে কেন? লড়াইটা হচ্ছে আমার একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র বানানোর জন্য, আমার একটা স্বপ্নের বাংলাদেশ বানানোর জন্য। এবং এই বাংলাদেশটা করবার জন্য আমাদের গত 55 বছরের অভিজ্ঞতা যেমন আছে, ঠিক তেমনিভাবে 16-17 বছরের আওয়ামী লীগের যে অথরিটেরিয়ান রেজিমটা ছিল, এটাকে সামনে রেখেও আমরা এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি গত ইন্টারিমের আমলে। ঐকমত্য কমিশন, 15টা সংস্কার কমিশন, সবাই মিলে কোন জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার, হাত দেয়া দরকার, যেখানে কাজ করলে রাজনৈতিক দলগুলো একটা গভর্নেন্স দিতে বাধ্য থাকবে, প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্টেবল হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা থাকবেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা লম্বা সময় সবাই আলোচনা করে একটা সনদ প্রণয়ন করা হয়েছে, মোটা দাগে, যেটা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে, গণভোটে এটা জনগণের মতামত নেওয়া হয়েছে। এখন এসে দেখতে পাচ্ছি সেই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মের জায়গা, যেখানে আপনি ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমতাকে অ্যাকাউন্টেবল করা, ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করা, ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা, ক্ষমতাকে দায়িত্বশীলতার জায়গায় স্বচ্ছতা আনার জায়গা, এই প্রত্যেকটা জায়গা যেগুলো আমরা একমত হয়েছিলাম করব বলে, সেগুলোকে এখন আন্ডু করা হচ্ছে। যেমন ধরেন খুব সিম্পল একটা নিরপরাধ জুলাই জাদুঘর অধ্যাদেশের ব্যাপারে যে বিশেষ কমিটি করা হয়েছে, সরকারি দল, বিরোধী দল, এই অধ্যাদেশ যেটা গত বছর জারি করেছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, পুরোটা তারা একমত হয়েছে যে এটা এভাবেই আমরা পাশ করে ফেলব। 2 দল একমত হয়েছে।
প্রস্তাব করার ঠিক 20 মিনিট আগে সংশোধনী প্রস্তাব করা হয়েছে একজন এমপির মাধ্যমে। সাধারণত আপনার সরকার যখন কোনো বিল আনে, অধ্যাদেশ প্রস্তাব করে, সরকারি দলের এমপিরা পার্লামেন্টে এটার ইন্টারফিন করে না, কারণ তারা কমিটি স্টেজে তার যার যার মতামত দেওয়ার দিয়ে দেয়। সেইখানে কনভেনশন ব্রেক করে, তার যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছিল কমিটি মিটিংয়ে, সেটা ব্রেক করে তারা এখানে সংশোধনী প্রস্তাব করলো। একজন বিশেষজ্ঞকে জাদুঘরের দায়িত্ব দেওয়ার বদলে মন্ত্রীকে জাদুঘরের দায়িত্ব দেওয়া কিন্তু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় তো ওই কমিটিতে প্রধান হিসেবে নিজেকে স্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী। না, ওইটা তো তখন একটা ইন্টারিম অবস্থা ছিল। অধ্যাদেশ ইন্টারিম না ভালো ভালো কাজ করে না, সার্টেনলি করেছে, এবং প্রতিমন্ত্রী যাকে করা হয়েছে তিনি যে আসলে ওই অঙ্গনের মানুষ ছিলেন, আমাদের মতো টিপিক্যাল এই রাস্তায় দাবড়ানো রাজনীতিবিদ ছিলেন না। ভবিষ্যতে ধরেন ওইরকমই যদি প্রতিমন্ত্রী আসে না, এবং সেটা নিজেকে হচ্ছে বসিয়ে সে ফেলে, বিশেষজ্ঞ আসুক, বিশেষজ্ঞ হোক, যদি বিশেষজ্ঞটা অ্যাপ্লাই করবে কে? চলচ্চিত্র নির্মাতা কি আসলে জাদুঘর বিশেষজ্ঞ? না, সেটা অনেক লোক আছে ওখানে, শুধু এক দুজন না। ওখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, জেনুইনলি জাদুঘর নিয়ে দেশে বিদেশে কাজ করেছেন এমন মানুষ আমি দেখেছি ওখানে। তো এখনো তো তাই হবে, ওরকম থাকবে, কিন্তু একজন মন্ত্রী সবসময় থাকবে আর তো কি। সেটা যদি আপনি করতে চান, আমরা আশা করেছিলাম, যেটা একমত হয়েছেন অ্যাটলিস্ট কন্টেন্টে না গিয়ে, যেটা দুই দল, এক যে মেঘের কথা বলেছেন না, মেঘ তো শুধু বৃষ্টির পরিমাণ দিয়ে হয় না, আস্থার সংকট আছে এখানে। আপনি কমিটি মিটিংয়ে সব দল একমত হলেন একটা বিলের ব্যাপারে, সেটা আপনি সংশোধন করলেন কেন? মেঘ তো এইভাবে জমছে। দ্বিতীয়ত হচ্ছে না, ওনারা চেয়েছেন ফারুকী সাহেবের মতো আরো সামনে মন্ত্রী আসলে তারাও যেন এখানে থাকতে পারে। বেটার আইডিয়া দেন, বেটার প্রস্তাবনা করেন। যদি মনে করেন যে এর থেকে প্রফেশনাল আইডিয়া আপনার কাছে আছে, আপাতত পাশ করে ফেলেন, যেহেতু একমত হয়ে গেছেন, 2 মাস পরে তো আবার সংশোধনী আনতে পারবেন। তাহলে এই যে মেঘ জমাচ্ছেন অপ্রয়োজনে, যেটা আসলে প্রয়োজন ছিল না। আজকে দেখেছেন মানবাধিকার কমিশনের সব সদস্য রিজাইন করেছে। হ্যাঁ, এটা করেছেন। মানবাধিকার কমিশন তো বেশ একটা অকার্যকর অবস্থায় ছিল। অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা মানবাধিকার কমিশনকে সেরকম কিছু করতে দেখি না। তারপরে যদি আগের যে কোনো আমলের সাথে তুলনা করেন, এইটার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে কাজ করেছে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন নিয়ে, এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষমতার ভরকেন্দ্রকে চ্যালেঞ্জ করে যে লেভেলে তদন্ত করেছে, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এটা আমাদের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড। এটাকে আরও উন্নত করার সুযোগ আছে। এখন যতটুকু করা হয়েছে অতটুকু আপনি আন্ডু করে দিলেন। কি প্রস্তাব করেছিল দেখেন, যে মানবাধিকার কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এটা একটা সার্চ কমিটি করে দেওয়া হবে। তাদেরকে অ্যাপয়েন্ট করবার পরে আপনি ইচ্ছা মতো রিমুভ করতে পারবেন না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেভাবে একজন বিচারপতিকে রিমুভ করা হয়, সেরকম একটা প্রশ্নের মধ্যে দিয়ে করা হবে। যে কোনো কমিশনে কাউকে নিয়োগ দিলে ইচ্ছা মতো সরিয়ে ফেলার ক্ষমতা না থাকাই উচিত। এর ব্যাপারে আমরা একমত হতে চেয়েছিলাম বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে পারি নাই। তার ভিতরে এটা একটা সরকারের বিরুদ্ধে গেলেই তো তখন বিপদ হয়। এক্স্যাক্টলি। থার্ড যেটা এই অ্যামেন্ডমেন্টে ছিল গত বছরের অধ্যাদেশে, সেটা হচ্ছে তারা চাইলে যে কোনো মানবাধিকার লঙ্ঘন সুমোটো নিজের উদ্যোগেই আপনার তদন্ত করতে পারবে, বিচার করতে পারবে। কিন্তু এখন যেটা করেছে, কোনো কমিশনকে বিচার করতে পারা উচিত। কমিশন তো অপরাধকে তদন্ত করবে। বিচার মানে ইন দ্য সেন্স, ধরেন সিম্পলি শোকজ করা, নোটিশ দেয়া, ডিপার্টমেন্টকে জানানো তোমার লোকটা এখানে ভায়োলেশন করেছে, তুমি বিচার করো। মানে অপরাধের প্রকৃতি অনুযায়ী বিচারের ব্যবস্থা করতে পারবে। বিচারের ব্যবস্থা করা এবং মামলা পর্যন্ত সে করতে পারবে। মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তাকে রিলাই করতে হবে না। কারণ ধরেন পুলিশই, র্যাবই একটা অন্যায় করলো, পুলিশকে আপনি বলে দিলেন তদন্ত করতে, মামলা করতে, পুলিশ তো কাজটা করছে না, তার সদস্য ফেলো ব্রাদারদের এগেইনস্টে। এটা তো বাংলাদেশে অনাদিকাল থেকে হয়ে আসছে। পুলিশই তদন্ত করে, পুলিশই ধরে আনে। তো সেটাই হচ্ছে যে একটা চেক এন্ড ব্যালেন্স। অনেক জায়গাতেই কিন্তু তদন্ত করে একজন, ধরে আরেকজন। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে চেক এন্ড ব্যালেন্সটা করা। এই প্রত্যেকটা প্রফেশনকে আন্ডু করে যেটা হয়েছে, আপনি ঠিক আওয়ামী লীগের আমলের একটা মানবাধিকার কমিশন যেটা ছিল ওখানেই ফেরাই নিয়ে গেলেন। গুম কমিশন দেখেন, আমরা আপনার কাছে আবার আসবো, কারণ অনেকগুলি তথ্য চলে এসেছে আপনার কাছ থেকে, একসাথে সবগুলি আমরা বিবেচনায়, দর্শকদের একটু কষ্ট হয় নিতে, কিন্তু চমৎকার কিছু পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। কিছু কিছু পয়েন্ট তো আসলে বেশ ভ্যালিড, তাই না মাহবুব আজিজ? নিশ্চয়ই। তাহলে আপনি কি বলবেন যে আসলেই কি আন্দোলনের পরিস্থিতি তৈরি করার মতো একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে বিরোধী দলের জন্য? আর ঈশান কোণে কি আসলে মেঘ জমেছে? না, আসলে দেখুন যে শুভঙ্করের কিছু ফাঁকি তো শুরু থেকেই রয়ে গিয়েছিল। তো সেই ফাঁকিগুলো যখন সামনে আসছে, তখন সরকারি দল স্বাভাবিকভাবেই নতুন করে কিছু বিষয় ভাবছে। এবং সেই ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আমরা যখনই দেখি, এর আগেও আমাদের অভিজ্ঞতা বলে যে তারা যখন ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকভাবেই তাদের যেই স্বার্থগুলো
তারা সামনে প্রথমেই তো বিবেচনা সরকার সবসময় নিজেকে নিয়ন্ত্রক কেন মনে করে, মানে সবসময় কেন তারা ফ্যাসিলিটেটর না হয়ে তারা কন্ট্রোলার হতে চায়? এইটা আমাদের কারণ রাজনৈতিক এখানে যে সংস্কৃতির নিয়োগটা একটি হবে অংশ। এটা তো সরকার তার পছন্দ অনুযায়ী নিয়োগ তো কোনো না কোনো ভাবে নিশ্চিত করবেন, এটা করা যায়। সার্চ করা যায়, কমিটিটা করা যায়। তৈরি হলে সার্চ কমিটি আমরা দেখেছি অতীতে মোটামুটি সরকারের দিকে সহানুভূতিশীল ব্যক্তিরাই নিয়োগ পান। জি, তো কিন্তু সেক্ষেত্রে সরকার তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ কেন চান? এখন ধরুন আপনি একটা 4তলা বিল্ডিং এ উঠলেন, বারান্দায় দাঁড়িয়ে আপনি কথাটা বলছেন, আপনি তো 2-3 তলা পার হয়ে এসেছেন, তো এইখানকার 2-3 তলাটা কোনটা? এখানকার 2-3 তলাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যে সময়সীমাটা, এই যে সেই বিখ্যাত জুলাই সনদ। এই জুলাই সনদের ভূমিকায় আপনি দেখুন তারা কি লিখেছে। এখানেই শুভঙ্করের সবচেয়ে বড় ফাঁকেটি আছে। 1971 সালের 25 মার্চ কালো রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরোচিত গণহত্যা শুরু হানাদার? করলে। হানাদার বাহিনী কারা? সেটাই এবং এই আমারই যে কানে যখন লাগলো আপনি হানাদার। এইভাবে লিখছেন একদম এখানে আচ্ছা, আরো কিছু আছে? এইরকম আমি বলছি যেটা, যে এখানে তো অনেক কিছুই আছে এবং প্রত্যেকটা আপনার এখানে রাজনৈতিক দল একমত কিনা সেটার পাশে লেখা আছে, কোন কোন রাজনৈতিক দল একমত হয়নি তা লেখা আছে, ধরে ধরে লেখা আছে। এই 84টি সংস্কার প্রস্তাব যখন আপনার এখানে দেওয়া হলো, আপনার মনে হচ্ছে যে বাহ, রাষ্ট্রটার তো খুব চমৎকার একটা সংস্কার করবার একটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা কারা? ডক্টর ইউনূস, এবং আপনি এখানে দেখুন বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, মুহিত চৌধুরী, ইফতেখারুজ্জামান ইত্যাদি ভদ্রলোকেরা আছেন, এবং এখানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করারা আছেন। ওনারাই আমাদের সমাজের দণ্ডমুণ্ডের ওনারা কর্তা, কারা আসলে? ওনারাই তাদের সুজন এজেন্ডাটা চালান, কোথায়? ওনারাই ট্রান্সপারেন্সি চালান, ওনারাই এনজিও, ওনারাই সরকার, এবং ওনারাই আপনি সব। খেয়াল করুন যে তারা কিন্তু বিরাজনীতিকরণের মধ্যে, এবং 111-এর উদ্যোক্তাদের তারা অনেকেই ছিল, এবং বড় দুটি যে রাজনৈতিক দল আমাদের দেশের, বিএনপি এবং আওয়ামী লীগকে হাতে পায়ে শেকল দেবার অনেক বুদ্ধি তারা এখানে প্রণয়ন করে। রাজনীতিকে শেকল পড়ালে তাদের কি লাভ? তাদের লাভ হচ্ছে যে তাদের যে ধারণাটা বাংলাদেশ সম্পর্কে তারা যেরকম চিন্তা করে যে আমরা তো লেখাপড়া জানি না, আমরা তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষ, আমরা কি আর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি? আমাদের জন্য তো ধর্মাশ্রয়ী একটা সমাজ দরকার। ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এই যে এই বিকাশগুলো দেখুন আপনার, এর যে কিন্তু ওনারা আমি একটু নিজেরা তো শেষ করি, সেসব দেশে তুষার ভাই। পড়াশোনাও করেন নাই, ওখানে থাকেনও না। এবং সেই থাকেন তো জন্যই তো আমেরিকায়, গিনিপিগ তারা করবে। ইংল্যান্ডে, গিনিপিগ তারা আমাদেরকে নেদারল্যান্ডে। বানাবেন। আমি বলছি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন মাজার ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, অর্থাৎ মব সন্ত্রাস হলো, এই নিয়ে কিন্তু তারা কোনো সার্চ কমিটি করলেন না। তারা তো কথায় কথায় সার্চ কমিটি করেন। বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই তারা 2 মাসে সার্চ কমিটি তৈরি করে ফেলেছেন এবং বলছেন যে এবার বিএনপির পালা, তাদের আচরণ দেখে মনে হচ্ছে। তাহলে অন্তর্বর্তী কমিটি না, তদন্ত কমিটি। ওই হলো যখন তারা 18 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক দুঃশাসন করলো, অপশাসন করলো, দুর্বল শাসন করলো, তখন কেন তাদেরকে শ্বেতপত্রের আওতায় আনার বন্দোবস্ত করা হলো না? এমনকি এই যে আমরা সংসদে অধিবেশন দেখছি, অন্তত 12টি কার্যদিবস বা 9 থেকে 12টি কার্যদিবস দেখেছি, বিরোধী দলের 4বার ওয়াকআউট দেখলাম। আমরা তো দেখলাম না বিরোধী দল বলছে যে এই শ্বেতপত্র, আওয়ামী লীগের শাসনের কথা আমরা কম বেশি সবাই জানি, এবং এটা নিয়ে শ্বেতপত্র তৈরি হয়েছে, ইফতিকারুজ্জামান নেতৃত্বে একটা রিপোর্টও হয়েছিল। তো আমরা কেন অন্তর্বর্তীকালীন সরকারের এই যে টিকাদান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে নানান রকম নিয়ম দুর্নীতি দেখেছি, তার কোনো শ্বেতপত্রের কথা কেউই বলছেন না, সরকারি দল এবং বিরোধী দল কিন্তু এই ব্যাপারে একাট্টা। কারণ তারা একটা প্রীতি ম্যাচের মাধ্যমে নির্বাচন করে এখানে এসেছেন। এই প্রীতি ম্যাচের আরেকটি উদাহরণ হচ্ছে এই জুলাই জাদুঘর। আপনি দেখুন, রাজধানীর হৃৎপিণ্ডে 100 বিঘা জমি, এবং সেটার যে আরো বেশি 1000 কোটি টাকার এই সম্পত্তি, একটি আন্দোলন, এই আন্দোলন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যেমন জাতীয় জাদুঘরে আপনি একটি কর্নার করতেন, সেখানে এটা রাখা যেত, কিন্তু তা না করে কেন এটি করতে হবে? কারণ ওই যে হানাদার বাহিনী যেমন পাকিস্তানের নাম আপনি ভুলিয়ে দিচ্ছেন, আপনি মুক্তিযুদ্ধের নামও ভুলিয়ে দেবেন, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে, স্বাধীনতা জাদুঘর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। আগুন ধরানো হয়েছিল, হ্যাঁ, আগুন ধরানো হয়েছে, এবং সেটা ঠিক করা হয়নি। এই 18 মাসেও সেটা ওভাবে ভেঙে পড়ে আছে স্বাধীনতা জাদুঘর। তাহলে স্বাধীনতা জাদুঘর না, স্বাধীনতা জাদুঘর ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন ধরেছে, কিন্তু ওটা ওভাবে ভাঙেনি। স্বাধীনতা জাদুঘর লন্ডভন্ড হয়ে গেছে, এবং সেটা কোটি কোটি টাকা ব্যয় নির্মিত। যখন সংস্কৃতি উপদেষ্টাকে এটা বলা হয়েছে পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে, ভাই ওটা কি করবেন আপনি, তো জুলাই জাদুঘরের কথা বলছেন, বলে কি যে আমরা একসাথে এতগুলো পারবো না, এতগুলা উইন্ডো আমরা ওপেন করতে পারবো। মুক্তিযুদ্ধ আপনাদের কাছে উইন্ডো হয়ে যায়, আর আপনি জুলাই
জাদুঘরে আপনি এই 17 বছরের দুঃশাসনের কথা বলছেন, 17 বছরের দুঃশাসনের এই যে চিহ্নগুলো, সবচেয়ে বড় চিহ্ন কি বানানো দরকার ছিল যাতে আমাদের এই দেশে আর কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া না দিয়ে ওঠে? এই তো। তাহলে আপনার একটা ফ্যাসিবাদ বিরোধী বিশ্ববিদ্যালয়, গণতন্ত্র এবং মানবাধিকার, বাক স্বাধীনতার একটা গবেষণা কেন্দ্র বানাতে পারতেন। আপনাকে ওইখানে 100 লোককে আপনি চাকরি দিয়ে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা একটা সম্পূর্ণ দুর্নীতি করা হয়েছে। কিন্তু এই দুর্নীতি নিয়ে কোনো কথা আপনি শুনবেন না, সরকারি দলও বলে না, বিরোধী দলও বলে না। অর্থাৎ আপনি একটা মাঠ তৈরি করেছেন। কথা বলুক আর না বলুক, এটা তো বেআইনি, এটা তো দুর্নীতি। এই বেআইনি সরকারি পদে তো এইভাবে নিয়োগ দেওয়া যায় না। কারা করবে? এই বিষয়ে কোনো আইন নাই। এই বিষয়ে কোনো আইন নাই এবং আপনার একের পর এক অনিয়ম করা হয়েছে। ওনারা তো অনেক উপদেষ্টা হয়েছেন এরকম ঢুকে পড়ে। এবং সবচেয়ে বড় কথা, হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছে। এই উপদেষ্টাদের কাদের গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ততা ছিল? ডক্টর ইউনূস তো ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন, সম্পৃক্ততা ছিল ফুয়াদের। হ্যাঁ, কিন্তু তারা যখন তার তো হয় নাই। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যখন এখানে সমবেত হলাম এবং তারপরে যখন একটা উদ্দেশ্যে তো অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা কি করলো? তারা নিজেদের কিছু এজেন্ডা এখানে যুক্ত করে দিল। সেই এজেন্ডা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী এজেন্ডা। বাংলাদেশের যে একটা চেহারা অসাম্প্রদায়িক, সেই চেহারাটাকে চিরকালের জন্য ধ্বংস করে দিতে হবে। আমেরিকায় পড়াশোনা করলে কি মানুষ এরকম হয়? এরকম তো হয় না। সেটা আমরা দেখতে পেলাম, আমরা তো জানি না, আমরা তো আমেরিকায় পড়াশোনা করি নাই। আমার বন্ধুরা পড়েছে, আপনার বন্ধুরা পড়েছে আমরা না, তারা তো পড়াশোনা এরকম না। করেছে, কিন্তু আমরা যা দেখলাম, আমাদেরকে বোঝানো হলো আমাদের জন্য এটা দরকার। এখন কি দরকার এটা তারা উত্তর দিতে পারবে। আমরা যা দেখেছি, যা পেয়েছি, সেই হিসেবে বলছি যে আমাদের এখানে একটা অনুপস্থিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে অন্তর্বর্তী সরকার। এবং সেই ক্ষেত্রে বললেই কিন্তু বলা হবে যে মাহবুব ভাই 71-এর চেতনার ব্যবসা করছে। তারপরেও আমি বলবো যে আপনি জামাতকে নির্বাচনে এত গুরুত্বের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারেন। জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি দুই ধরনের নীতি অবলম্বন করেন, নির্বাচনে অংশগ্রহণ করতে দেন কিন্তু সংলাপে অংশগ্রহণ করতে দেন না। আর আওয়ামী লীগের প্রশ্নে এটা তো ফ্যাসিস্ট, আপনি সিদ্ধান্তই নিয়ে নেন। এখন আপনারা যারা অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে, এতে কোনো সন্দেহ নাই। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যেমন জামাত অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। জামাত কি আপনি চালনি বলে সুই তোর পেছনে ফুটো, 2000 মানুষের হত্যাকাণ্ডের জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করবেন আর জামাতকে আপনি প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দেবেন? 4 থেকে 7% ভোট কি করে 36% ভোটে পরিণত হয়? সেইটার মাঠ, লেভেল প্লেয়িং মাঠ তৈরি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরা বলতে চান যে অন্তর্বর্তী সরকারের মধ্যে লুক্কায়িত এক ধরনের উদ্দেশ্য ছিল। অবশ্যই, এবং সেটা আর লুক্কায়িত ছিল না, সেটা স্পষ্টই হয়ে উঠেছিল। এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারা যখন নিউ ইয়র্কে যায়, তখনও কিন্তু 2 সদস্যকে তারা নিয়ে যায় বিএনপি জামাতের পাশে, এবং সেই দলটি তখনও নিবন্ধিত হয়নি। প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনেছি যে এই তরুণরা তো শিক্ষামন্ত্রী হবে, তরুণরা তো এই হবে সেই হবে। অবশ্যই হয়েছেন, একজন তরুণ হয়েছেন, ওই দল থেকে হন নাই আর কি, ওই দল থেকেই হয়েছেন, চিফ হুইপ হয়েছেন। এনিওয়ে, আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 18 মাসে তুষার ভাই আপনি দেখুন যে এই প্রধান উপদেষ্টা আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তরুণদেরকে একবারও বলেননি তোমরা পড়াশোনা করো, তোমরা প্রশ্ন করতে শেখো এবং প্রশ্ন করো, জানো। তা না বলে তিনি বলেছেন ফ্যাসিস্ট তো তোমার ঘরেই আছে, ফ্যাসিস্ট তো তোমার গ্রামেই আছে। এই যে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি উনি করে দিয়ে গেলেন এবং ওনার সরকার করে দিয়ে গেলেন, সেইটা কিন্তু আমাদেরকে আগামীতে অনেক বেশি ভোগাবে। এবং তার ইঙ্গিত কিন্তু আমরা এখন দেখছি, বিরোধী দল হুমকি দিচ্ছে যে আমরা রাজপথে সরকার ফেলে দেব। সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা এখনো কিছুই তৈরি হয়নি। মাত্র 2 মাস বয়সী একটি সরকার, যে হামের টিকা দেয়নি যে এই স্বাস্থ্য উপদেষ্টা, তার ব্যাপারে কোনো কথা না বলে আপনি সমস্ত দায় বিএনপির উপরে চালিয়ে দেবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা তার মানে দেখতে পাচ্ছি শুধু কোন একটাতে মেঘ জমে নাই, ঈশান কোনো মেঘ আছে, অগ্নি কোনো মেঘ আছে, আরও কিন্তু 2টা কোণ আছে। যারা দর্শক অনুষ্ঠান দেখছেন আপনারা একটু মনে করে দেখেন তো ওই 2টা কোণের নাম আপনারা মনে করতে পারেন কিনা। কালকে 1 বৈশাখ, বাংলা নববর্ষ, বাংলাদেশের এক অসাধারণ উৎসব। কিন্তু আমরা কি আসলে জানি আমরা বাংলায় কোণগুলিকে যে ভিন্ন ভিন্ন নামে ডাকি, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, তারপর উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এই কোণগুলির কিন্তু একটা নাম আছে। আসেন তাহলে চিন্তা করতে করতে আমরা বিজ্ঞাপনের জগৎ থেকে ঘুরে আসি। ফিরে এলাম চলমানে। আমরা চলমানে কথা বলছিলাম ঈশান কোণে মেঘ জমেছে। আসলে এটি একটি এক ধরনের হিন্টস, ইশারা। এটা আসলে আন্দোলন কোথায় যাচ্ছে, সমাজ কোথায় যাচ্ছে, এইগুলি জানার চেষ্টা। ফুয়াদ, আপনার কাছে আসি আবার। আমরা শুনছিলাম যে অন্তর্বর্তী সরকারের অনেক আপত্তিকর কিংবা বিতর্কিত কাজও রয়েছে
এবং সেই সবগুলি তো সরকার ঠিক করতে চাইতে পারেন। সরকার কিন্তু এরকম একটা ধারণাও দিয়েছেন যে কিছু কিছু আইন রয়েছে যেগুলোর মধ্যে লুপ হোল আছে, কিছু কিছু আছে যেগুলি ঠিক মনোপুত হয় না, বা কিছু আছে আরও শক্তিশালীভাবে বানানো সম্ভব। এই কথার ভিত্তিতে তারা 20টির মতো অধ্যাদেশকে তারা বলতে পারা যায় যে ডিলে করে দিয়েছেন বা দীর্ঘায়িত করছেন, অথবা বিরোধী দলের ভাষায় ঝুলিয়ে দিয়েছেন। কিন্তু সরকার তো এটা বলছেন না। সরকার বলছেন তারা এগুলাও করবেন, একটু দেরিতে করবেন বা আলোচনার ভিত্তিতে। তাহলে বিরোধী দল এত দ্রুত আন্দোলনে যেতে চাইছে কেন? বা আপনারাও তো একটি বিরোধী দল, যদিও সংসদে ওইভাবে নাই, কিন্তু আপনারা তো রাজপথে আছেন। কেন এত দ্রুত আন্দোলনের কি প্রয়োজনীয়তা আছে দেশে যখন এত ক্রাইসিস? আমার মনে হয় যে এটার দায় সরকারি দলকে নিতে হবে, ট্রাস্ট ডেফিসিটটা তৈরি করবার জন্য। মানে বিশ্বাসের ঘাটতি। একটা বিষয় দেখেন যে আপনি বলছেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, এইটা আপনি আরো ভালোভাবে আরো সুন্দর করে করবেন। তো ভাই এখন তো আমার শ্যামলা সুন্দরটা তো আছে, এই শ্যামলা সুন্দরটা পাশ করেন না। শ্যামলা সুন্দরটা পাশ আপনি করে এটাকে ফর্সা সুন্দর বলেন, শ্যামলা আরো বেশি সুন্দর। না, আচ্ছা মানে বলতেছি আর কি, ধরেন আমি তো ফর্সা না, আমরা তো মানে শ্যামলা। হ্যাঁ, তো অধিকতর মানে আপনি গৌরবর্ণ ব্লন্ড হেয়ার পর্যন্ত যেতে যেতে 2-3 মাস সময় নেন, বাজেটটা চলে যাক, বাজেট অধিবেশনের পরে একটা স্পেশাল সেশন করে এটা পরে আলোচনা একটা প্রস্তাব করেন না। প্রশ্ন হচ্ছে যে আপনি এমন কিছু কারণ বলছেন, যেমন ধরেন গুম কমিশন অধ্যাদেশটা কেন করলো না, ওখানে মিনিস্টেরিয়াল কমেন্ট আছে যে এটার সাথে সরকারের সংবেদনশীল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগতে পারে। অতীতের গুম গুম কারা খুন তো- করে? অতীতের গুম খুন তো সব সরকারের নির্দেশে সরকারি লোকজনই করে। এক্স্যাক্টলি। তাহলে গুম আপনি খুন করার শক্তি তো আসলে তাহলে সংবেদনশীল আইন খুন শৃঙ্খলা করার শক্তি থাকতে পারে, গুম করার শক্তি খুব কঠিন। এক্স্যাক্টলি, মানে সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টাই তো এই আইন। তাহলে ওইটা কি আপনি একটা এক্সকিউজ দেখাচ্ছেন যে এটা আপাতত প্রেজেন্ট করা যাচ্ছে না এই কারণে আর কি? আপনি দেখেন আজকে ব্যাংক রেজলিউশন আইন যেখানে বসে আছে, মালিকদের হয়তো ওর খারাপ লাগতে পারে আর কি, ব্যাংক রেজলিউশন আইনটা যে ফরম্যাটে করা হয়েছে সেটা হচ্ছে বাতিল করা হয়েছে, মানে সংশোধন করা হয়েছে 18 ক যোগ করে। 18 কটা কি? 18 কটা হচ্ছে আগের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে গেছে, ঋণ খেলাপি যারা আছে, ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত, তারা সব টাকা শোধ করে দিলেও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মালিকানা তাদেরকে আর দেয়া হবে না। মানে কিন্তু এটা এটা কি অধিকারের লঙ্ঘন? না, লঙ্ঘন টাকা না। শোধ করে দিয়েছেন তারপর আবার অপরাধ কি? না, লঙ্ঘন না। কারণ হচ্ছে যে আপনি একটা পেনালাইজ তো করতে হবে, একজন মানুষকে একটা সেই শাস্তি দিতে হবে। পেনাল্টি আপনি যদি তারা টাকা শোধ না করেন, জেল দেন, কোথাও নিয়ে যান, বিচার করেন। কিন্তু এটা এত সুপার কিন্তু পাওয়ারফুল ধরেন ঋণ নেওয়ার পরে যদি কেউ ঋণ শোধ করে দেয় তাহলে তো সে দিয়ে দিয়েছে। না, ওইটা হচ্ছে না, এটা তারা মনে করেছে। প্রশ্ন হচ্ছে যে এটা, এবং আমরা টিআইবি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যারা ফাইন্যান্সিয়াল এজেন্সিজ আছে সবাই এই প্রভিশনটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। সারা দুনিয়ার প্র্যাকটিস এইটা। ফাইন্যান্সিয়াল ফ্রড যখন একবার করা হয়, প্রমাণিত হয়ে যাবে, তখন ওই ইন্ডাস্ট্রিতে আপনাকে আর স্টেক দেওয়া হবে না। ফিনান্সিয়াল ফ্রড আর ঋণ খেলাপিতে এক না। একই তো জিনিস, এটা তো একটা কিন্তু ঋণ ফাইন্যান্সিয়াল ফ্রড। খেলাপিতে অনেক কারণে মানুষ হতে পারে। ধরেন না, সেটা কোর্ট ব্যবসা ডিসাইড ঠিকমতো করবে। কাজ করে নাই, প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছে, এই যে গাজী টায়ার আগুন ধরিয়ে দিয়েছে, এখন গাজী টায়ার তার ঋণ কি সেটা তো করে কোর্ট শোধ ডিসাইড করবে? করবে কি কি কারণে হচ্ছে না হচ্ছে। বাট মোটা দাগে হচ্ছে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে ফেরত আসতে দেওয়া হবে না। একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেস তো থাকতে হবে। আপনি একটা অন্যায় করেছেন, কোনো না কোনো ফর্মে তো অ্যাকাউন্টেবিলিটি প্রসেস থাকতে হবে। আর সোনার বাংলায় ঋণ খেলাপিদের আমল আখলাক, এটার খতিয়ান সম্পর্কে তো আমরা আসলে জানি। ওনারা খুবই জেনুইনলি ব্যবসা করে ঋণ খেলাপি হয়েছেন। আচ্ছা, এবার এরকম আপনাকে আরেকটা ব্যবসায়ী প্রশ্ন করি এটার সাথে। সেটা হচ্ছে ঋণ যারা খেলাপি হয়েছেন কিংবা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছেন বা ঋণের টাকা নয় ছয় করেছেন, বাংলাদেশ ব্যাংকের লোকজন তো এটার সাথে জড়িত, তাহলে এদেরকেও জীবনে ব্যাংকের ইন্ডাস্ট্রিতে চাকরি করতে দেওয়া যাবে না? অফকোর্স আপনি আসতে পারেন, আপনি এটা মানে এমন করেন, বাংলাদেশ এটা ছাড়াই বাড়ান করে দিতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি এটাকে এক্সটেন্ড করেন, কিন্তু আপনি এটাকে আনডু তাহলে করে তো দিলেন। কেউ থাকবে না। হ্যাঁ, না, কোনো সমস্যা নেই, আপনি এটাকে এক্সটেন্ড করেন না, কোনো সমস্যা নাই তো। আপনি আরো সম্ভাব্য ক্রিমিনাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা যারা আছে সবাইকে এক্সটেন্ড করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মূল জায়গাটা বাদ দিয়ে দিলেন। এখন যেটা করছে, সরকার নিজেই তো তাহলে দোষী না? সরকারের কাজ ছিল তদারক করা। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক রেগুলেটরি অথরিটি, হ্যাঁ, তারা অডিট certainly। করে, তারা ওখানে বসে থেকে সবাই মিলেই তো করছে তাদের এগুলো। কর্মীরা, একাধিক হ্যাঁ, কর্মী, নিঃসন্দেহে। সুর নামে একজন ছিল, হ্যাঁ, হ্যাঁ, আরো কে কে নিঃসন্দেহে, ছিল, নিঃসন্দেহে। এরা ঘুষ খেয়েছে এবং সাক্ষী দুদকে গিয়ে সাক্ষী দিয়েছে যারা ঘুষ খেত সপ্তাহে সপ্তাহে। হ্যাঁ, শুধু তাই না, আপনার এই যে তার লোক যারা কলকাতায় গ্রেফতার হইলো, তাদের সাক্ষ্যতে জবানবন্দিতে পর্যন্ত বলেছে 1,500 কোটি টাকা কিভাবে করলে হ্যাঁ, তো পরে তাহলে কত তাদের হাজার শাস্তি কোটি। হবে না শুধুমাত্র যে হ্যাঁ, লোকটা হ্যাঁ। ঋণ শোধ করে দেওয়ার পরও শাস্তি পাবে? হ্যাঁ, এইটাই, আপনি এটা এক্সপান্ড করেন, কোনো আচ্ছা, ঠিক সমস্যা আছে, নেই। এইটা একটা আপত্তির জায়গা, এবং বুঝলাম। আর তাহলে আপনি এক্সপান্ড করেন, তাহলে এখন সরকার কি বলছে যে টোটাল খেলাফের 7.5% দিয়ে দিলে আপনি মালিকানায় ফেরত আসতে পারবেন। তাহলে দেখেন সমস্যাটা কোথায়, দেখেন 5টা ব্যাংকে কয়েকজন মিলে
টোটাল লিকুইড মানি পাঁচটা না, ছিল, সব অনেক ব্যাংকে হয়েছে, শুধু পাঁচটা এক্সাম্পল না। বলছি, যে ধরেন 5টা ব্যাংকের টোটাল লিকুইডিটি ধরেন 2 লক্ষ কোটি টাকা, তার ভিতরে 85% ইতিমধ্যে নামে বেনামে বিভিন্ন জায়গায় তো শোধ করে দিবে, অস্তিত্বহীন টাকা ফেরত কোম্পানি দিয়ে দিবে। পারবে না, এটা নাই তো, এক্সিস্ট করে না। শত শত কোম্পানি সিম্পলি এক্সিস্ট করে না। তাহলে আপনি মনে এই করছেন যে- এটা একটা আপত্তির জায়গা, হ্যাঁ। আর কি? তাহলে এই যে না, এটা আপনি তো আমরা শেষ করলাম। 2 এবার লক্ষ কোটি টাকার উপরে আপনি মাত্র 7.5% শোধ করে আবার মালিকানায় চলে আসলেন, তাহলে আমার টাকা দিয়েই আপনি আমার টাকা শোধ তাহলে করে ব্যাংকিং এ আপনাদের একটা আপত্তি আছে, জি, আর আছে। কি? এরপরে দেখেন এই যে টেলিকমিউনিকেশন, একটা আইনে একটা জায়গা ছিল যে এনটিএমসিএল, আপনি জানেন যে মানে মানে গোয়েন্দা নজরদারির একটা সংস্থা ছিল। হ্যাঁ, তারা মানুষের কথা শোনে এক্স্যাক্টলি। তাহলে এই যে এবং মনিটরিংটা এক করে, সরকারের সময় রেকর্ড করে আরেক সরকারের সময় ছেড়ে দেয়। হ্যাঁ, বেচা কিনা করবে তারা। তো এখন ওখানে সরকারের একটা প্রভিশন যোগ করা হয়েছিল টেলিকমিউনিকেশন আইনে, যে এইটা কোন কোন জায়গায় করতে পারবে, এটা সেফগার্ড কি। আগে ছিল এটা কোনো সেফগার্ডের জায়গা ছিল না। ন্যাশনাল সিকিউরিটি, তো ন্যাশনাল সিকিউরিটি কি, জাতীয় নিরাপত্তা হুমকি, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি, তো এটা কি, মানে আপনার একটা স্টেটমেন্ট আমাকে দিয়ে ব্যক্তিগত চাপাই দিল। তথ্যের গোপনীয়তা রক্ষা করা তো একটা Exactly. সাংবিধানিক অধিকার, সকল Right. তথ্য তো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য না। প্রাইভেসি তো আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো সেই জায়গাটা প্রভিশনটা উজ্জ্ব করে ফেলছে। তাহলে এই যে কাজগুলো করছেন, দরকার কি ছিল? এগুলো তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা করতেছি আমরা, এবং বিএনপি তো এগুলোর সবচেয়ে বড় ভিকটিম গত 20 বছরে। গুম, খুন, মিথ্যা মামলা, এই যে তদারকি, মনিটরিং। বেগম জিয়ার কনভারসেশন ফাঁস হয়ে গেছে না? হাসিনা এবং বেগম জিয়া যে কথা বলেছেন, একটা প্রাইভেট কনভারসেশন আমরা দেখছি না, 2-3 ঘন্টার ভিতরে এটা ইউটিউবে চলে আসছে। তাহলে আপনি 14 সালের ইলেকশন। হ্যাঁ, তাহলে আপনি প্রাইভেসি রাখলেন না তো, আপনি দ্বন্দ্বটাকে জিয়াই দিলেন একটা কনভারসেশন ফাঁস করে দিয়ে। তাহলে এই জায়গাগুলোতে আমরা একটা একমতের জায়গায় আসছি, সেটাকে আপনি আন্ডু করলেন কিভাবে? এবং এখন দেখেন গুমের ভিকটিমরা যে প্রশ্নগুলো করছে, এখন আমি কালকে যদি গুম হই, আমার কোনো সেফগার্ড নাই কিন্তু এই রাষ্ট্রে। সিম্পলি আমি কোনো মামলা করতে পারবো না, আমি কোনো প্রতিষ্ঠানকে দায় দিতে পারবো না, আমার কোনো শাস্তির বিধান, কোনো রাইটস নাই, কোনো সেফগার্ড নাই, যেটাই অধ্যাদেশের মাধ্যমে ছিল, বাতিল করে তাহলে দেওয়া এখানে হয়েছে। আরেকটি মেঘের আনাগোনা। মাহবুব আজিজ, আপনি কি বলবেন? আমরা আসলে আসলে আজকে কিন্তু একটা একাডেমিক ডিসকাশন। না, ঠিক আছে। মেঘ তো আসলে ধরেন লেখাপড়া জানা মানুষদের বিষয়, যারা দিন আনে দিন খায়, আমাদের দেশের অধিকাংশ মানুষ, নাগরিকেরা, তারা রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটা কি? এই লক্ষ হাজার কোটি টাকায় কয় টাকা হয় আমি পার্সোনালি বুঝি না। 1 কোটি টাকায় কত টাকা হয় সেটাই আমি বলতে পারবো না। আমি যেটা বুঝি, নৈতিকতা, রাষ্ট্রে কি নৈতিকতা আছে কিনা, নৈতিকভাবে রাজনীতি হচ্ছে কিনা। আপনি দেখুন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিয়ে এত কথা বলছে এই যে জুলাই সনদে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতিকে সম্মান দিয়েছে? এই প্রধান উপদেষ্টা, এই চুপ্পু নাম, আপনি দেখেন আর কোন রাজনৈতিক নেতাকে কি ডাকনাম ধরে ডাকা হয়? আমরা অহরহ চুপ্পু 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 করে একজন বয়স্ক মানুষকে কেন? আমরা আর কাউকে তো ডাকছি না, তাকে কেন? তার মানে যত রকমের সম্ভব একটা মানুষকে আমরা অপমান করব। এই যে অপমানের আমাদের সংস্কৃতি। চিটাগাঙে একটা রীতি প্রচলিত আছে, তারা একটু লোকজনকে একটু ছোট করে বলতে গেলে নামের শেষে একটা জফলা দিয়ে আকার দিয়ে দেয়। ধরেন হ্যাঁ, মানে সেটাই। ইউনুস সাহেবকে ডাকলে ইউনুসা ডাকতো, কিন্তু ওনাকে কেউ এটা ডাকে এটা ডাকে না, কিন্তু চুপ্পু ডাকবে, এবং চুপ্পুকে ডাকানো হয়েছে। আপনি দেখুন যে বারবার যখন আপনি ভারসাম্য তৈরির চেষ্টার কথা বলছেন, কিন্তু একজনকে চুপ্পু বলে তাকে আপনি কোনো রকম রাষ্ট্রাচারের নীতি নিয়ে আপনি মানবেন না, আপনি নিজের জন্য সমস্ত ট্যাক্স ফ্রি করবেন, আপনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন ইত্যাদি, যেগুলো তার প্রয়োজন ছিল না। তিনি তো এমনিতে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, 82-84 বছর কথা বয়স। ছিল অনেক জব ক্রিয়েটেড হবে, চাকরির জন্য মানুষ বাংলাদেশে চলে আসবে। ঠিক এই জায়গাটাতে আমি লিখে ওনার এই রেখেছি অতি যে- সম্প্রতি ওনার ইউনিভার্সিটির বিজ্ঞাপন বের হয়েছে, আজকেই দেখলাম। হ্যাঁ। উনি চাকরি তৈরি করছেন। বিনিয়োগের কথা আমরা কত শুনেছি না, বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল। আপনার আমাদের কি পরিস্থিতি অর্থনৈতিক ব্যাপারে, কিন্তু তারা কিন্তু বলেছিলেন যে ইতিহাসে বিরাট বিনিয়োগ আনা উনি হয়েছে। তো বিদেশি স্বপ্ন বিনিয়োগ দেখার অনেক কারিগর, বেশি, স্বপ্ন অনেক। দেখানোর কারিগর, কথার যে ফুলঝুরি তিনি এবং তার উপদেষ্টারা যা দেখলাম আমরা, তাতে আমরা কি বুঝলাম? আমাদের 48 লক্ষ মামলার জট এখন, এবং এই 48 লক্ষ মামলা এই 2 মাসে বিএনপি দেয় নাই। কিন্তু এই 18 মাসে যে মামলাগুলো হয়েছে, আওয়ামী লীগ কতগুলো মামলা হয়েছে এখন 48 লক্ষ মামলা জট আছে। এটা তো অনেক দিনের। হ্যাঁ, এটা অনেক দিনের, এবং এই আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তো অন্তর্বর্তী সরকারের সময় আরো ভুয়া আরো মামলা করেছে, যুক্ত হয়েছে। আওয়ামী লীগ করেছে, ভুয়া মামলা দিয়েছে 14 বছর ধরে বিএনপির বিরুদ্ধে। 50 লক্ষ বিএনপি দাবি করে, 50 নম্বর না হলেও কাছাকাছি হবে।
1,34,000 1,34,000 মামলা দিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক মামলা। কি রাজনৈতিক আওয়ামী মামলা, লীগ? আওয়ামী লীগ, হ্যাঁ। আর বিএনপির আমলে এটা অনেক বেশি তাদের হিসাব মতে, হ্যাঁ, এটা আবার এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আরো বেশি। আরো অন্তর্বর্তীকালীন কত? সরকার তো 18 আপনি কি মাসে তো জানেন? কয়েক হাজারে সামান্য। আমরা যেটা মনে করি যে এখন আপনি জেলখানাগুলোর একটা শ্বেতপত্র, কিন্তু সামান্য কি ঠিক? জাতীয় সংসদে এটা কেন আলোচনা হয় না? আপনি বিরোধী দলের কাছ থেকে এই প্রশ্ন শুনেছেন, ভাই জেলখানায় এখন কত আসামি আছে? শুনবেন না, তারা খালি শুনবেন জুলাই সনদ। কারণ তারা এখন জেলখানায় নাই। না, তারা জেলখানায় তারা নাই কোনোদিন বলে জেলে। যাদেরকে বন্দোবস্ত করে রেখেছেন তারা অধিকাংশ তৃণমূলের আওয়ামী লীগের কর্মী, যাদের কোনো মামলা এবং এই ইয়ের সাথে, খুনের সাথে সম্পর্ক নাই। যারা খুনের সাথে সম্পর্ক তারা বহাল তবিয়তে বিদেশে আছেন। কারণ এই শ্রেণী চরিত্র, যে রাজনীতির শ্রেণী চরিত্র যারা আছেন, যারা পরিচালনা করছেন, তারা একে অপরের কারো বিয়াই, কারো শ্বশুর, কারো আত্মীয় স্বজন, একজন আরেকজনকে পার করে দিয়েছেন। তো এই যে পারটা করে দিলেন এবং এখন যে জেলখানায় রাখলেন, এই অন্তর্ভুক্তিমূলক সমাজ তাহলে কি করে আপনারা বলেন? আপনি রাষ্ট্রপতির বেলায় চুপ্প বলবেন, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের বেলায় জেলে রাখবেন, এবং আমরাও মামুরা মিলে নির্বাচন করবেন এবং করার পরে যুদ্ধংদেহী ভাব দেখাবেন, আমরা তোমাদেরকে টেনে ফেলে দেব। তার মানে যতক্ষণ আপনারা একসাথে থাকা প্রয়োজন থাকবেন, কমন যে শত্রু, বন্ধুর বন্ধু শত্রু, এই বন্ধু বন্ধু করে আপনার 33টি রাজনৈতিক দল মিলে আপনারা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন। এটা কি করে হয়? জাতীয় ঐক্যমত্য কমিশনে কি আপনারা এটা বলতে পারেন, কয়েকজন অনির্বাচিত মানুষ বলতে পারেন যে দেশ এইভাবে চলবে? এইটাই 24-এর জন আকাঙ্ক্ষা না, ওই কমিশনের, এটা হতে পারে না। ওই কমিশনের উপপ্রধান বাংলাদেশে ভোটও দেন না। 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা হচ্ছে আপনার এবং আমার সম্মান সমান এটা থাকবে, আমাকে মর্যাদা সমান থাকবে। আপনি যে কুষ্টিয়ায় এই যে পীর সাহেবকে মেরে আমরা ফেলা এই হলো, প্রসঙ্গে আসবো, আমরা বিরতির পরে এই প্রসঙ্গে আসবো। তবে এইটা আমারও একটু বেদনা ছিল যে ঐকমত্য কমিশনের যিনি উপপ্রধান তিনি বাংলাদেশে ভোটও দেন নাই, প্রয়োজন বোধ করেন, কিন্তু আমাদেরকে ভোটের হ্যাঁ, নিয়ম ভোটেই শিখিয়েছেন। শুধু না, আমরা কিভাবে তো এরকম চলবো হয় সেটাও অনেক ঠিক সময়। ধরেন আমরা যারা অনুষ্ঠান করি টেলিভিশনে কিংবা অন্যরা যারা রাজনীতি করেন, আমরা বুঝি কোথায় কি বেদনা, কিন্তু দর্শক মনে করেন যে কেন মাঝখানে বিরতি নাই, কেন বিরতি না, এখন বুঝতে পারবেন। ফিরে এলাম চলমানে। আমরা কথা বলছিলাম সমসাময়িক নানান বিষয় নিয়ে। আমরা এরই মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। মাহবুব আজিজ, আপনার কাছে আবার আসি, তারপর আমরা ব্যারিস্টার ফুয়াদের কাছে যাব। আপনি কি বলছিলেন? মূলত বলছিলেন যে এরই মধ্যে মব তৈরি হয়েছে এবং কুষ্টিয়াতে এরকম একটা হত্যাকাণ্ড ঘটেছে, এবং এছাড়াও একাধিক মব অন্য জায়গাতে হয়েছে, বাউলদের উপর আক্রমণ হয়েছে, ফলে মব তো শেষ হচ্ছে না। এই যে বিএনপি নির্বাচনে অংশ নিল, এবং তখন কিন্তু তারেক রহমান সাহেব সরাসরি একটা কথা বলেছিলেন যে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান মর্যাদা ও সম্মান থাকবে এই দেশে। তো এইটা একটা বড় আশার ব্যাপার ছিল, এবং সরকার দায়িত্ব গ্রহণের পর সালাউদ্দিন আহমেদ, তারপরে মির্জা ফখরুল সাহেব, তারা সরাসরি বলেছেন মব সন্ত্রাসের সময় শেষ ইত্যাদি নানান কিছু আমরা শুনেছি বিভিন্ন বক্তৃতায়। কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখলাম? শনিবার দিন কুষ্টিয়াতে একদম ঘোষণা দিয়ে শুক্রবার রাতে কিন্তু ভিডিও প্রচার হলো যে ধর্ম অবমাননা করছেন এই যে পীর আব্দুর রহমান শামীম, এবং এটা মোটামুটি একটা জানাশোনার মধ্যে ঘটনাটা ঘটলো, এবং দুপুর 2টার সময় শখানেক মানুষ সেখানে গিয়ে পুরা দরবার ভাঙচুর করলো এবং কুপিয়ে একটা মানুষ মেরে ফেললো। এটা সভ্য জগতে দিবালোকে আমাদেরকে দেখতে হলো। তার আগে আপনি দেখুন শাহবাগে ট্রান্সজেন্ডারদের উপরে রীতিমতো একটা মব হামলা হলো, এবং এইটা যে গত 18 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সবচেয়ে বড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল যে মব সন্ত্রাস। আপনার সাথে মতে মিলছে না, আপনার সাথে জেন্ডারের পার্থক্য আছে, আপনার সাথে তাদের কোনো রকম দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, এবং তারা তাদের মতটাকে শ্রেষ্ঠ বলে মনে করছে। ধর্মীয় পার্থক্য আছে, তারা তাদের মত, ধর্মীয় মত বলুন, তার আদর্শগত মত বলুন, সেটাকে তারা বলছে যে আমাদেরটা শ্রেষ্ঠ এবং আমি চাপিয়ে দেব, না শুনলে আমি তোমাকে মারব। আমরা দেখলাম 2025 সালের সেপ্টেম্বর মাসে একটি ঘটনা, আপনার নুরা পাগলা বলে এক এইরকম এক পীর সাহেবকে তার কবর থেকে তুলে সেই মরদেহকে পোড়ানো হলো, সরকার নির্বিকার থাকলো। তার মানে আপনি যখন আইনের শাসনকে এইভাবে অনুপস্থিত করে দেবেন, তার ধারাবাহিকতায় যা হওয়ার তাই হচ্ছে দেশে, এবং বিএনপি সরকার হিসেবে এই ঘটনার দায় এড়াতে পারে না। এবং আরও মর্মান্তিক ব্যাপার হচ্ছে, আমরা সংসদে অনেক বাহাস শুনছি কে কয় বছর ক্ষমতায় থাকবেন, কোন কি আইন করবেন না করবেন, কিন্তু
মানুষ যে মারা যাচ্ছে, 194 জন শিশু হামে মারা যাচ্ছে, সেটার কোনো জবাবদিহিতা নাই। একটা প্রায় মহামারীতে পরিণত হতে যাচ্ছে। আপনার একজন দুইজন মারা যাওয়ার পরে কিন্তু আপনি দেখেন এরশাদের 10 বছরের স্বৈরশাসন কেঁপে উঠেছিল। আপনার দুইটি রাজনৈতিক হত্যাকাণ্ডে আপনার কি অবস্থা হয় দেশে, আর 194 জন শিশুর হত্যার পর কোনো হেলদোল নাই। এটা কি, কোন নির্বিকারত্বের মধ্যে আমরা পড়লাম? আপনার বিরোধী দল এবং সরকারি দল প্রত্যেকেই যেন যার যার খুশিতে আছে নির্বাচনের পরে। এই খুশিতে ছেড়ে তাদের দায়িত্বে ফিরে আসা দরকার, এবং সরকারের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকার কোন জায়গায় দেশটাকে রেখে গেছে একটা শ্বেতপত্র প্রকাশ করা। তাদের তো কোনো ধরনের রিমোর্স কিংবা কোনো কিছু নাই। তারা তো শুধু আওয়ামী লীগকে অনুতাপ করতে বলেন, কিন্তু নিজেদের তো সামান্যতম এতটুকু ইচ্ছাও হয় না যে হাসপাতালে গিয়ে অন্তত রোগীদেরকে একটু দেখে আসবেন। এটা সরকার এবং বিরোধী দলের পুরোটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাতে কেমন যেন একটা হানিমুন অন্তর্বর্তী সরকারের যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ তো একজন যেতে পারতেন। তারা তো অবশ্যই, এরা তো সব এনজিওদের মালিক। অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো জনতার প্রতি সেই দায় নাই, কারণ তারা তো আজকে আছে কালকে নাই, তারা দেশেই থাকার দরকার কি, এরকম একটা পরিস্থিতি। এবং সেই জায়গা থেকে খুব মানুষ যে তাদের উপরে খুব বেশি আস্থাও রেখেছে সেরকমও বলা যায় না। নূরজাহান বেগম বলবেন না যে উনি কেন স্বাস্থ্য উপদেষ্টা থাকা অবস্থায় টিকা ক্রয় এবং এইচপিএনএসপি স্বাক্ষর উনি করতে যে দেরি স্বাস্থ্য করেছিলেন? উপদেষ্টা ছিলেন, উনি এটুকু বলবেন আপনি কি না? জানতেন তুষার ভাই খুব ভালো মতো, মানে উনি কি করতেন? উনি একবার সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলেন, এছাড়া কিন্তু তিনি খুব প্রকাশ্যে এসেছেন বলে মনে হয় না। একাধিকবার গিয়েছেন, সেটা যেতে পারেন, সেটা তো তিনি অসুস্থ, তিনি যান। হ্যাঁ, তাই অবশ্যই। এবং আমাদের যেই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, আমরা কিন্তু প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক মানে প্রতিষ্ঠান আছে, তিনি হ্যাঁ, লোকজনকে সেখানেও চিকিৎসা সেবা নানান রকম দেন আর বিষয়টা কি, আছে। এবং অর্থের বিনিময় দেন, একেবারে ফ্রি দেন না। এখন যেই বিষয়টা দাঁড়িয়েছে তো নির্বাচনের তিনি পরে বা কেন কিন্তু স্বাস্থ্য নিয়ে এরকম ব্লান্ডার করলেন? এই জবাবদিহিতাটা আমরা চাইবো কোথায়? সংসদে। এবং কারা চাইবে? সরকার এবং বিরোধী দল। আপনি কেন খেয়াল করছেন না আপনাকে মনে যে হচ্ছে যে সবাই বিরোধী দল জনগণের চাহিদার প্রতি মনোযোগী না, বরং নিজেদের যে পুরনো লেনদেন বা পুরনো যে বিষয়গুলি বা এই সংস্কার এই নিয়ে ব্যস্ত আমরা যদি আছে? এই প্রশ্ন করি, কোনো কৃতজ্ঞতা বশত তারা চুপ করে আছে কার প্রতি? অন্তর্বর্তীকালীন সরকারের আচ্ছা, প্রতি? আমরা এখানে ফুয়াদকে জিজ্ঞেস করতে পারি, কারণ তরুণদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, তিনি নিজেও তরুণ। আপনার কি আসলে মনে হয় যে বিরোধী দল বা বিরোধী দলের একাংশের অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধের কারণে তারা তেমন সমালোচনা করছেন না? আমরা তো দেখতেছি ঠিক উল্টাটা, বরং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রচণ্ড ক্ষোভ আছে, এবং তারা আরও যা যা করতে পারতেন, ইভেন ধরেন জুলাই সনদের রেফারেন্ডামটা আগে করে ফেলা দরকার ছিল। নভেম্বরে আপনি অধ্যাদেশ ডিক্লেয়ার করেছেন, নভেম্বরে অর্ডার দিয়ে আপনি রেফারেন্ডামে চলে যেতেন, এই প্রস্তাব তখন ছিল, করেন নাই। না, কিন্তু এবং বৃহৎ জুলাইয়ের রাজনৈতিক দল তো এটার বিরোধী ছিল, বিরোধী এটা করতে ছিল। গেলে তো সংঘাত হতো। এক্স্যাক্টলি। তো এই জন্য হচ্ছে কৃতজ্ঞতার প্রশ্ন বরং হচ্ছে যে লন্ডন মিটিংয়ের কথা যদি বারবার রেফার করা হয়, ইলেকশনের ট্রফি দিয়ে আসছে না, এক মন্ত্রী বলছে না ইনুস সাহেব গিয়ে লন্ডনে খেলার ট্রফি দিয়ে আসছে তারেক রহমানকে। তো এই জন্য হচ্ছে কৃতজ্ঞতার প্রশ্ন দাবি করলে দুই দিকই আছে। আমার মনে হয় জবাবদিহিতার প্রশ্নটা আমাদের পলিটিক্যাল কালচারে নাই, স্যাডলি নাই, এবং কেউ কাউকে জবাবদিহিতা করে না কেন। যেমন ধরেন এই যে 2-4টা আইন অধ্যাদেশ বাতিল হচ্ছে না, লবিতে এমপিরা আলোচনা করতেছে যে মানে আপনারা এগুলো কেন করছেন, তখন সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিকে বলছে ভাই আপনারা তো কদিন পরে ক্ষমতায় আসবেন না, এটা আপনাদেরও লাভ হবে, এখন বেশি এগুলো হইচই করিয়েন না, কারণ একটু নিয়ন্ত্রণ না আপনি এটা থাকলে। শুনেছেন? যাকে বলছে ওই এমপি আমারে বলছে। তো এখন হচ্ছে যে আপনার, তো এখন মানে বোঝা যাচ্ছে তো যে তাদেরকে আশ্বস্ত করছে কিভাবে। এবং দেখেন একইভাবে আমার মান্যবর, আমার ডিপার্টমেন্টের বড় ভাই প্রিয় সালাউদ্দিন ভাই বললেন সুপ্রিম কোর্টের এত স্বাধীনতা, এই সুপ্রিম স্বাধীনতা কি একটা দেশের জন্য কল্যাণকর হবে? উনি প্রশ্ন করতেছেন, মানে এই যে বিচার বিভাগের অধ্যাদেশ, স্বাধীন সচিবালয় করা, বিচারপতি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট, যে রেগুলেশন যেটা করে দিয়ে গেছে। কারণ এটা তো ঠিক যে এই অঞ্চলে অন্য দেশ আছেন যেখানে কোর্ট মাঝে মাঝে সরকারকে নিজের থেকে বরখাস্ত করে দেয়, বিভিন্ন বাহিনীর সাথে এক জায়গা হয়ে যায়, মানে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তো আছে। এরকম দেশ তো এই সার্ক দেশের মধ্যে আছে, নিঃসন্দেহে আছে, এবং সেখানে জুডিশিয়াল কু হয়, বিচার বিভাগীয় অভ্যুত্থান ঘটে। এটা বাংলাদেশে হয়েছে না, জুডিশিয়াল কু। এবিএম খায়রুল হক সাহেব কেয়ারটেকার প্রফেশন উইদাউট এনি ম্যান্ডেট বাতিল করে দিলেন না, করে বাংলাদেশে আজকে যে পলিটিক্যাল চাওয়াস, তিনি টপল করেন না, না এটাই তো টপল করে বসে দিয়েছে। থাকা সরকারকে তো তিনি উড়িয়ে দেন। না এটাই তো মানে আলটিমেটলি কি করেছে, এটা তো উনি আইন বদল করে দিয়েছেন যেখানে নির্বাচনী প্রসেসটা তার থেকে তো বেশি ক্ষতিকর কাজ ক্ষতিগ্রস্ত করেছেন। উনি শুধু সরকার বদল করে দেন নাই, বরং হচ্ছে একটা রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাপনাটাতে কেওয়াস লাগাই দিয়েছেন। হ্যাঁ, ওইটাই করেছেন। উনি
আমাদের 20 বছরে কোনো নির্বাচন হইল না, মানে উনি তো এর থেকেও ক্ষতিকর কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইন ছিল বলে করেছে, না ছিল বলে করে নাই। থাকলেও কি ঠিক নির্বাচন হয়? যেমন এইবার তো অন্তর্বর্তী সরকারের নির্বাচনকে কোনো ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলেছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি এর থেকে কত ভালো নির্বাচন করতে পারবেন, যেখানে আপনার নাগরিক নাই, ভোটার তা কেনা আপনি কি বেচা মনে হয়, করেন যে একটা লেভেল প্লেইং ফিল্ডের আপনি কি মনে করেন যে সরকার তার কর্তৃত্বকে আরো কঠিন করতে চাইছে? ব্যাপকভাবে করার চেষ্টা করছে এবং এটা তার অ্যাটিটিউডে খুব পরিষ্কার। করলে বিরোধী কি দলকে লাভ আমি হবে? বলবো, বিরোধী দল যেই লেভেলে যত এই বিষয়গুলো পার্লামেন্টে আর্টিকুলেট করা দরকার ছিল, এইটা তারা ফেল করতেছে। কেন? তারা আমি মনে করি মোটা দাগে অযোগ্যতা, অদক্ষতা। অলমোস্ট সবাই, 1-2 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন এমপি। তো এত বড় একটা দেশ, এত বড় দল, তারা যোগ্য লোক খুঁজে পায় না এমপি বানানোর সময়? বিএনপিরও তাই, দেখেন না যা কি কথা বলছে। আপনি যখন দেখবেন তারেক রহমানের স্তুতি করতেছে, বেগম জিয়ার কথা বলতেছে, মনে হয় যে দম বের হয়ে চলে আসতেছে। মানে এইটা তো এই কালচারের প্রবলেম আর কি, যে আপনি সিরিয়াস পার্লামেন্টারিয়ান। এই জন্য আমি বলি যে এমপি আর পার্লামেন্টারিয়ান ডিফারেন্ট জিনিস। আমরা 300 এমপি নির্বাচিত করেছি, পার্লামেন্টারিয়ান পাইনি। আপনি 2-4-5 জন ছাড়া অলমোস্ট আপনি ওই লেভেল সঞ্জয় পার্লামেন্টারিয়ান হতেও তো একটা সময় লাগে। ওইটা সত্য, বাট হচ্ছে ফান্ডামেন্টাল না থাকলে ধরেন এটা আপনি পারবেন না। কিন্তু এইবার তো এমন একটা পরিস্থিতি যে অনেক মানুষ পরিস্থিতিগত কারণেই পুরনো যারা পার্লামেন্টারিয়ান মানে ওই ধরনের, তারা তো আসতেই পারেন না, নির্বাচনও পারেন না আসতে, আবার জিততেও পারেন না অনেকে। ওইটা আংশিক সত্য। মানে মোটা দাগে যাদেরকে নমিনেশন দেয়া হয় গত 20-30 বছরের পার্লামেন্ট যদি দেখেন, আপনি মোটা দাগে দেখবেন যে ক্লাউন টাইপের লোকদেরকে বড় দলগুলো নমিনেশন দেয়। কেন? কারণ হচ্ছে ভোটে জিতে আসার জন্য মাসল লাগবে, মানি লাগবে, মারামারি করতে হবে, ভোট কেন্দ্র দখল করতে হবে, দখল করতে আসলে সামলাইতে হবে। এইবার তো দখল করতে হয় নাই, তারপরে কেন দিল? তারপর হয়েছে তো, তারপরে খুন খারাপি হয়েছে না। এই যে উপনির্বাচন হইলো শেরপুরে, কেন হয়েছে? জামাতের প্রার্থীকে পিটায় মেরে ফেলছে বিএনপির লোকজন আপনার নির্বাচনের 1-2 দিন আগে। তো এখন এই কাজগুলো হয়েছে সারা দেশে। যেটা হয়েছে যে আপনার বিএনপির ক্ষমতার তুলনায় তাকে চ্যালেঞ্জ করার মতো দল তো অন্য কেউ নাই। আপনি ধরেন 100 আসনে হয়তো বাকিরা চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু বিএনপির তো যে দলের সাইজ, এটা শুধু আওয়ামী লীগ সাপেক্ষে একটা দল, এছাড়াও তো এই সাইজের বড় দল তো আর নাই। তো সেই বড় দল তো আবার ইলেকশন করতে পারে নাই। পারবে না, সেটা অন্য আলোচনা। বাট বলছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা এই সুযোগ করে দেন নাই যে বিএনপি শক্তিশালী হোক আরো বেশি? না, ওটা না। মূল বিষয়টা হচ্ছে মানে পলিটিক্সে যোগ্য লোকদেরকে নমিনেশন দেওয়ার কালচারটাই নাই। সবাই জি হুজুর, গোলাম, কর্মচারীদেরকে নমিনেশন দিয়ে এমপি বানাইতে চায়। আমরা মাহবুবের কাছ থেকে একটা 2 মিনিটের কমেন্ট নিয়ে বিরোধিতা যাব। জি, 2 আসলে মিনিট যে না, 1 মিনিটের কমেন্ট নিয়ে বিরোধিতা যাব। কোন বিষয়ে? এই যে আসলে কি দলগুলি যোগ্য লোককে না, আমরা নমিনেশন দেয় না? ধরেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির আমরা একটা চমৎকার গণতন্ত্র দেখেছি না, পুতুল বিরোধী দল। তখন আওয়ামী লীগ কি বলতো? যে ওরা তো আগুন দেয়, বিএনপি জামাত তো আগুন সন্ত্রাসী দল। অর্থাৎ বিরোধী দল মানেই হইতেছে এটা তো কোনো রাজনীতি করার যোগ্যতা নাই। এখন কি বলা হচ্ছে, বা অন্তর্বর্তীকালীন সময় যে আওয়ামী লীগ তো রাজনীতি করার যোগ্যতাই নাই। অর্থাৎ একটা অংশকে বাদ রেখে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার চেষ্টা করবেন, এবং সেই কারণে আপনার যে বড় প্লেয়ারের সাথে তো বড় প্লেয়ারের একটা মুখোমুখি থাকা দরকার, এবং ওই জায়গাটা তো এবার অনুপস্থিত করে সবাই মিলে বড় প্লেয়ার হয়ে গেছে। এবং আপনি বারবার আমি যেই কথাটির দিকে বলছি যে সব কিছুর জন্য তৈরি হতে হয়। একটা ফুটবল খেলোয়াড় প্রথম দিনই কি গোল করে দিবেন? তাকে তো ট্রেনিং দিতে হবে। আপনি একটা পার্লামেন্টারিয়ান বানাবেন, একজন তার্কিক বানাবেন, তার জন্য ট্রেনিং এর দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। তার্কিক করতে অনেক কষ্ট হয়, কিন্তু পার্লামেন্টারি তো হয়ে যায়, নমিনেশন পেলেই হয়ে যায়। আপনার মিনিমাম একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আজকে এক তর্ক শুনলাম যে আপনার প্রেসিডেন্সিয়াল এবং পার্লামেন্টারিয়ান পদ্ধতি নাকি একই, এই জন্য প্রেসিডেন্ট যেমন 2 মেয়াদে থাকতে পারে, প্রধানমন্ত্রীও 2 মেয়াদে থাকতে হবে। এটা আপনি শুনেছেন কোথায়? এটা কে করেছেন? এটা একজন ব্যারিস্টার করেছেন। ও আচ্ছা, এটা একটা কুতর্ক। যাই হোক, আমরা এই ধরনের তর্ক থেকে একটু দূরে থাকি। আমরা এখন বিরতিতে যাই এবং বিজ্ঞাপনের কাছে ফেরত যাই। চলমান চলছে, আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে এবং এখন কথা বলবো মাহবুব আজিজ আপনার সাথে। আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে মব আক্রমণ হচ্ছে, এই কথাগুলি নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকারের আসলে কোন দিকে মনোযোগ দিতে হবে? কারণ বিরোধী দল ঠিকমতো সমালোচনা করছে না, আপনি সেটা বললেন, যে জায়গায় কথা বলা দরকার সেটা বলছে না। আবার সরকার যা করা দরকার অনেক ক্ষেত্রে সেটা না করে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। আসলে সরকারেরই বা কি করা উচিত, বিরোধী দলেরই বা কি করা উচিত? এই যে পালিয়ে গেছে, হারিয়ে গেছে আওয়ামী লীগ, তাদেরই বা কি করা উচিত? জি, দেখুন, সরকারের সবচেয়ে বড় যে জায়গাটি আমরা লক্ষ্য করছি যে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা জানতে পারছি না। অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে তো,
আপনি আওয়ামী লীগকে যতই আপনি বকা বলছেন, আপনি গালিগালাজ করছেন, আপনি বলছেন যে তারা লুণ্ঠন করছে, কিন্তু স্পেসিফিক একদম কিছু ডাটা দরকার যে এই ছিল আওয়ামী লীগের অবস্থায় এবং এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এইভাবে কাজটা শুরু করছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিশেষ বিশেষ কিছু খাত যেগুলো একদম মানুষের সাথে খুব জরুরি, যেমন ধরেন স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রী বললেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, তাহলে সিরিঞ্জ কেনার টাকা যে নাই সেটা গেল কোথায়? এবং উনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ যেটুকু রেখে গেছিল সেটুকু চলে গেছে। তো চলে যে গেল এটা তো কথার কথা না, তো আপনাকে একটা হিসাব দিতে হবে। আপনি ঈদ যাত্রায় আপনি লক্ষ্য করে দেখুন যে 300-র বেশি মানুষ মারা গেছে বেসরকারি হিসাবে, যদিও সরকারি হিসাবে 100। এখন মানুষ তো সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে, আবারও একটা ঈদ আসছে, কিন্তু আপনি কোনো জবাবদিহিতার আওতায় কি এসেছে যে কোন কোন কারণে এই ঘটনাগুলো ঘটলো এবং আমরা এই বিহিত করেছি, এই শাস্তির ব্যবস্থা করেছি? আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে মানুষ একটু নিশ্চিন্তে ঘুমাতে চায় সারাদিন শেষে। এই ঘুমের জায়গাটি অর্থাৎ আইন শৃঙ্খলার জায়গাটি একেবারে নাই হয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তারপরে বর্তমান সরকার যে মব সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান কিন্তু জানিয়েছে বটে, কিন্তু কোনো কার্যকর পদ্ধতি তারা গ্রহণ করেনি। দেশে তো একটি গোয়েন্দা সংস্থা আছে, তারা কি শুধু মিছিল আটকানোর জন্য? না, একাধিক গোয়েন্দা। হ্যাঁ, অনেকগুলো আছে, তারা তো ভিন্ন মিছিল ভিন্ন আটকানো দায়িত্ব ছাড়া আছে। তো আর কিছু দেখি না। মিছিলে গেলেন কেন এবং কি করছেন, রাজনৈতিক তৎপরতা, বিভিন্ন কিছু ধরা হয়। কিন্তু এই যে ধর্মীয় গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, যে এই গোষ্ঠী তো চিহ্নিত গোষ্ঠী যারা এই মববাজি করে। মাইকে ঘোষণা দিয়ে গণমাধ্যমে হামলা করা হলো, আপনার ছায়ানট উদীচিতে একই রাতে হামলা করা হলো, সেটার কি কোনো বিহিত করলো সরকার বা পরবর্তী যে যারা এসেছে? আমরা জানতেও পারলাম পর তো অন্তর্বর্তী সরকার 2 মাস ক্ষমতায় ছিলেন প্রায়, কিছুই করেনি। 32 নম্বর ভাঙা হলো, কিছুই করেনি। বলেছে যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন যে তার বাবা কি করেছেন। এখন আপনি দেখুন যে বাংলাদেশ কি কারণে হয়েছে, এই প্রত্যয়টিতে সরকারকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ হয়েছিল এই যে 4টি স্তম্ভ, তার অন্যতম ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম কিন্তু ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানেও নাই। ভারতের সংবিধানে আছে সেকুলার শব্দটি। আমরা সেকুলারিজম পেলাম কোথায়? বঙ্গবন্ধু পেলেন কোথায়? তার বইতে তিনি লিখে গেছেন। এই যে ধর্ম নিরপেক্ষতা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটিতে আমাদের ফিরতেই হবে এবং এই জায়গাটির জন্যই কিন্তু দুহাত ভরে ভোট দিয়েছে মানুষ বিএনপিকে। কিন্তু বিএনপি ম্যানিফেস্টোতে তো এই কথা নাই, বিএনপি ম্যানিফেস্টোতে নাই, কিন্তু তারেক রহমান এই কথা বলেছেন কিনা আপনার মনে আছে কিনা? হ্যাঁ, উনি স্পিরিচুয়ালি স্পিরিটের দিক থেকে বলেছেন, অবিশ্বাসী, উনি সেটা তার স্পিরিটের দিক থেকে বলেছেন। এবং উনি বলেছেন যে কোনোভাবেই কারো সম্মান হানি করা যাবে না। সংশয়ী শব্দটি আমরা কোন রাষ্ট্রপ্রধানের মুখে এই কথা শুনি না, অবিশ্বাসী পর্যন্ত শুনি না। কাজেই এই জায়গাটিতে আমাদের ফিরতে হবে। এবং ওনারা বলেছেন সেটা তো পশ্চিমের অনেক দেশ আছে যারা চার্চকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু তারপরও 72-এর সংবিধানের কথা কি বিএনপি বলছে না? হ্যাঁ, বলছে। তার সেই 72-এর সংবিধান বলবে আপনি বলবেন যে আমি এই বাড়িতে থাকবো কিন্তু এই ঘরে থাকবো না, এক কথা হলো? 72-এর সংবিধান বলবেন কিন্তু আপনি প্রধান স্তম্ভ মানবেন না। 72-এর সংবিধান অ্যাজ এ হোল, নট দ্য হোল অফ ইট। সেই আর কি, সেই জায়গাগুলোতে আমাদের আরো একটা বিষয়, 72-এর সংবিধানের যে মূল জায়গাটা সেটা নিয়ে তারা, এটাই আমার বক্তব্য। এটা নিয়ে এই সংবিধানে তো সবকিছু বাতিল ডিবেট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে মূল প্রত্যয়টা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ, সেটা ভারতও নয়, পাকিস্তান, এই রক্তাক্ত মুক্তিযুদ্ধ কাদের করতে হয়নি। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে রক্তাক্ত এবং যুদ্ধ। ওই জায়গায় আমাদের যে সারেন্ডারের যে দলিল, সেখানেও কিন্তু লেখা আছে সিভিল আর্ম ফোর্সেস। আপনি সিভিল আর্ম ফোর্সেসকে নিয়ে প্রধান বিরোধী দল বানাবেন এবং তারা নাকি আবার সরকারে আসারও স্বপ্ন দেখে, অর্থাৎ ক্ষমতার আপেল খেতে খেতে সেই ক্ষমতার বাইরে আর তারা কিছুই ভাবতে চাচ্ছে না। এবং এই জায়গায় আমরাও মামুদের সরকার যেটা যদি আমাদের দেখি, তাহলে কিন্তু আগামীতে আমরা আরো বিপজ্জনক পরিস্থিতি। আমরা এবার ফুয়াদের কাছে আসি। আপনি আসলে একটা মেঘের সম্ভাবনার কথা বলেছেন, ব্যাখ্যাও করেছেন যে কোথায় কোথায় সমস্যা হতে পারে। ফুয়াদ, আপনি কিভাবে মনে করেন যে এই সমস্যা আসলে কোত্থেকে হবে? জুলাই সনদ না মানার মধ্যে দিয়ে হবে, নাকি সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের মধ্যে দিয়ে হবে, নাকি সরকারের কিছু এই যে কর্তৃত্ববাদী মানসিকতার একটা প্রকাশ সেটা থেকে হবে? কোথা থেকে আসলে এই সমস্যা সূত্রপাত হতে পারে? এটা তো হচ্ছে মোটা দাগে হয় হচ্ছে গভর্নেন্সের ফেলিয়ার, যে কোনো তৃতীয় বিশ্বের দেশে আপনার ডেলিভারি করতে না পারা আর কি। এখন মাহমুদ ভাই অনেকগুলো তাত্ত্বিক হিস্টোরিক্যাল বিষয় রেজ করছে, এখন সময় কভার করবে না, ওদিকে এখন যাচ্ছে না। 71-এর যুদ্ধ ওই সেকুলারিজমের ভিত্তিতে হয় নাই, স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল না। আমাদের 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক লেখার সময় তখন আরো বিষয় যুক্ত হতে পারে। হ্যাঁ, না, কিন্তু এটার উপরে যুদ্ধ হয়নি। এটাই তো 72-এর সংবিধানের বিতর্ক ক্রিয়েট করেছে। এবং বিএনপি বলেন না,
5th অ্যামেন্ডমেন্টে বিএনপির পরিষ্কার করে তার পজিশন বলে দেওয়া আছে হ্যাঁ, এবং তারা- এটা হ্যাঁ। বিএনপির হিস্টোরিক্যাল সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসকে তারা যুক্ত করেছিল এবং সেখানে তারা কিন্তু ম্যানিফেস্টোতেও সেটা লিখেছে। 31 দফায় তার ইলেকশন ম্যানিফেস্টো সব জায়গায় বলে দেওয়া আছে। এখন দেখেন গভর্নেন্সের ফেইলিউর কোথায়, দেখেন যে তেলের সমস্যা। সরকার বলছে যে মজুদের ঝামেলা নাই, লাইনে পাইপলাইনে আসতেছে জাহাজে, সেটাতে যে মেয়ের মাঝামাঝি পর্যন্ত পারচেজ কমিটি কেয়ারটেকার সরকারে যা করে দিয়ে গেছে মেয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে। তাহলে সমস্যাটা কোথায়? আপনার তাহলে গভর্নেন্স একটা কোথাও না কোথাও একটা প্রবলেম আছে তো, যে ইদার কৃত্রিমভাবে বিপিসি, পেট্রো বাংলা, তারপরে পদ্মা, মেঘনা, যমুনা, কেউ না কেউ তো ঝামেলাটা করতেছে। রাস্তায় পদ্মার গাড়ি থামায়া দেখতেছি না আমরা, বস্তা গ্যালন ভরে ভরে তেল নিয়ে যেতেছে। তাহলে আপনি কি মনে করেন এটা একটা বড় ক্রাইসিস? গভর্নেন্স ক্রাইসিস তো। প্রত্যেকটা পেট্রোল পাম্পে ধরেন উবার, আমাকে উবারের এক মোটরসাইকেলের ড্রাইভার বলে ভাই পেটে তালা দিয়ে চলতে হচ্ছে, কারণ তার যদি প্রতিদিন তেলের জন্য 2-4 ঘন্টা খরচ করতে হয়, সে গাড়িটা চালাবে কখন? তার এই যে সমস্যাগুলো আছে, এই গভর্নেন্সের ক্রাইসিস, এই গভর্নেন্সের ক্রাইসিস কীভাবে ডিল করবে সে ব্যাপারে কিন্তু কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না। মন্ত্রীরা সংসদে বলছেন কোথাও কোনো ঘাটতি নাই। ভাই এটা তো আমরা তো তথ্য প্রমাণ দেখে বুঝতেছি, কিন্তু কোথাও না কোথাও তো সমস্যা আছে। কেউ না কেউ তো এই গভর্নেন্সের প্রবলেমটা করছে, ডিল করতে পারছেন না কেন? হামেড বলতে পারতেছেন আগে টেন্ডার করা নাই, তারপরে আমাদের টিকার ইউএন WHO এর কোনো অথরাইজেশন নাই, টাকা ফান্ডিং নাই, সবগুলো সত্য, কিন্তু আপনি এখন ডেলিভার করবেন কিভাবে? গভর্নেন্স মানে কি? একটা যে কোনো সিচুয়েশনকে আপনাকে ম্যানেজ করতে হবে, আপনি সেটা কিভাবে ম্যানেজ করছেন? থার্ড হচ্ছে এই যে হকার উচ্ছেদ করলেন, সার্টেনলি ফুটপাত দেখতে সুন্দর লাগতেছে, হাজার হাজার গরিব মানুষ নাই, আমাদের হাঁটতে সুবিধা হচ্ছে, কিন্তু একটা ইনফর্মাল ইকোনমিতে আমার 86% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। কিন্তু এই যে সেজন্য কি লক্ষ তো লক্ষ- বেআইনি দোকানপাট দিয়ে শহরকে ভারাক্রান্ত করতে হবে? না, না, কিন্তু শহরের আপনি গতি কমে গেলেও তো একটা অর্থনৈতিক তৎপরতা ক্ষতিগ্রস্ত না, হয়, কিন্তু তারপর লক্ষ ফুটপাত লক্ষ বেদখল আমার থাকলে তো দেশ পথচারী। একটা গরিব দেশ, ইকোনমির অবস্থা ভালো না, কন্ট্রাক্টেড ইকোনমি। তাহলে ফুটপাত না বানান, মানে সবাই মিলে দোকানই বানান, রাস্তার পাশে দোকানই না, আমি থাকবে। বলছি এটা অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে, সময় দিয়ে, নোটিশ দিয়ে, বিকল্প চিন্তার ব্যবস্থা করে। একটা মানুষ এইখানে করেই সে রুটি রোজি করে, তার গরিব। ফুটপাতে কোনো ধনী মানুষ আমার আপনার মতো লোকরা এসে ব্যবসা করে না, না, খায় তো সে নিঃসন্দেহে গরিব ফুটপাতে মানুষ। এখন পিৎজা, না ঠিক ডোনাট আছে, সব সার্টেনলি, পাওয়া কিন্তু যায়। যে ব্যবসা করে সে খুব ধনী মানুষ না। কেক পাওয়া যায়। এই ধনী মানুষরা ধনী মানুষরা ফুটপাতে ব্যবসা সেখানে যায়, করতেছে না। খায়। তা এখন প্রশ্ন হচ্ছে, গুলশানেও তো ফুটপাত আছে, গুলশানে তো ফুটপাত থাকার কথা না, আমার ফুটপাত ব্যবসা আছে। আছে, এখন ওইটা তো রেগুলেটেড, পার্কের ভিতর যেগুলো আছে ওগুলো তো রেগুলেটেড, বাইরেও রাস্তাতেও আছে। তো আপনি সব জায়গাতে রেগুলেটেড করেন, রেগুলেটেড না করে একটা গরিব মানুষকে পরের দিন সকালে উঠায় দিলেন। প্রশ্ন হচ্ছে এটা গরিব ইনফর্মাল ইকোনমিতে আমরা এফোর্ড করতে পারবো কিনা? মহাখালী দিকে আপনি যেতে ব্র্যাক process- ইউনিভার্সিটির সামনে রাস্তার পর অর্ধেকের বেশি ওখানে কিন্তু আপনি ফুড বাস কার্ট উঠাইতে বসানো। পারছেন? মহাখালীতে এই যে বিগ কোম্পানিগুলো, বাসের পরিবহন কোম্পানিগুলো, এরা তো সেটা গরিব না। উঠানো তো ওইটা লস। উঠাইতে পারছেন? ওইটা তো উঠাইতে পারছেন না। আপনি ট্যাক্স পেয়ারদের যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ইভেট করতেছে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে পারছেন? কিন্তু আবার হয়তো আনতে ফুটপাত পারছেন। ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্সেবল ইনকাম করে, ট্যাক্স দেয় না। হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে ট্যাক্সের মধ্যে আনেন। রেগুলেট না করলে আপনি কিভাবে ট্যাক্সের মধ্যে আনবেন? তার দোকানটা ভেঙে দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে পুনর্বাসনের বিকল্প না করে একটা ইনফর্মাল ইকোনমি আমার দেশের মতো কিন্তু আমরা জায়গায়। অন্তর্বর্তী সরকারকেও ফুটপাত উচ্ছেদ করতে দেখেছি, হ্যাঁ, আমরা তখনও প্রতিবাদ এবং করেছি, ট্রাক নিয়ে এসে হ্যাঁ, তখনও আমরা এটা একজন প্রতিবাদ তরুণের করেছি। দোকান ভেঙে গুঁড়ো করে দিতে দেখেছি। এবং আপনার মনে থাকার কথা, এরকম মানে দোকান ভেঙে দেওয়া আমরা আমাদের জীবনে বহুবার দেখছি। এতে ফুটপাত বন্ধ হয়নি। মাহবুব, আপনাকে দিয়ে শেষ করবো, আপনি 30 সেকেন্ড সময় জি, পেয়েছেন। আমি আসলে প্রযোজক মূল বলেছেন জায়গাটিতে- আপনাকে 30 সেকেন্ড না দিলে অনুষ্ঠান না, শেষ হবে না। মূল জায়গাটিতে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অভ্যুদয় সেটা 23 বছরের একটা ধারাবাহিক সংগ্রামের ফল। হুট করে এই সাম্য মানবিক শুধু কি মর্যাদা 23 দেখা বছর? যায়। 23 বছরে বাংলাদেশের যারা সরাসরি। জাতিগোষ্ঠী তারা কিন্তু আরো আগে থেকে সেই জাতিগোষ্ঠী পরের কথা। স্বাধীন আপনি- বাংলাদেশ চেয়েছিল। আপনি- এমনকি এই অংশটুকু না, কিন্তু একটা পুরো আপনি অখণ্ড 40-এর লাহোর বাংলাদেশ প্রস্তাব স্বাধীনতার থেকে কথা আমরা ছিল। ধরি, নাহলে তো মোগল আমলে চলে যেতে হবে। 40-এর লাহোর প্রস্তাবটাই তো মানা হয় নাই, সেখানে তো 2টা স্বাধীন মুসলিম রাষ্ট্রের কথা ছিল, সেখানেও কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হলো পশ্চিম পাকিস্তানের সাথে। এবং সেই যে পাকিস্তানের ভূত, সেই ভূত বারবার আমাদের তাদের ঠ্যাং দেখালো, বলা হলো বাংলা একটা হিন্দুয়ানি ভাষা, সেখানে উর্দু শব্দ ঢোকানো হবে। দিল কে? শামসুর মাহবুব ভাই? রহমান, দিল কে মাহবুব ভাই? পাকিস্তানি নেতারাই এই কাজটি করেছে, তারাই সবকিছু এখানে পশ্চিম পাকিস্তানিরা। ক্যাবিনেট মিশন প্ল্যান শামসুর পড়েন। রহমান একখানা কবিতা লিখেছেন, কবিতার লাইনটা আছে এরকম: তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস। এই খিস্তি খেউর আমরা দেখি নাই 24-এ পরে।
আমরা দেখি নাই কিভাবে গালিগালাজ করা হচ্ছে, সিনিয়রদেরকে অসম্মান করা হচ্ছে। ওইটাই সেই পাকিস্তানি রাজনীতি। আমি যেই কথাটি বলতে চাচ্ছি, এই সাম্প্রদায়িক রাজনীতির কিছু ধরন আছে। আপনার ধর্মের নামে আমাদেরকে বারবার চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভারতীয় দোসর বলা হয়েছে। জিয়াউর রহমান একটি নিবন্ধন লিখেছেন, ভাই আমাকে 30 সেকেন্ড সময় দেন। জিয়াউর রহমানের সেই একটি জাতির জন্মের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আমাকে আমাদের ভারতীয় দালাল বলা হয়, বঙ্গবন্ধুকে অনুসরণ করি বলে। এই ভারতীয় দালাল কিন্তু আপনি এখনো শুনেছেন। ছায়ানটের মধ্যে হামলা এই 63 সালে হয়েছে, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ 63 সালে করা হয়েছে। আপনাকে বলা হয়েছে যে আপনারা কেন রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না। আমাদের বাংলাদেশের কিছু লোক এইসব কাজে যুক্ত হয়েছেন। বাংলাদেশের কিছু লোক ওই যে রাজাকার, যখন হত্যার মধ্যে যুক্ত হলো না, রাজাকার আলবদর আল শাম, সেটা তো বাঙালি। এবং এই সব সময় এই সাম্প্রদায়িক শক্তি রাজনীতির নামে আমাদের এখানে বিভাজন তৈরি করে রেখেছে। আমরা যখনই রাজনীতির মধ্যে থেকে ধর্মকে সরিয়ে রাখতে পারবো, সেই তখনই আমরা একটা প্রগতিশীল একটা সমাজে পৌঁছতে পারবো। সম্ভব যে এত কোটি মানুষের ধর্মকে আপনি সরাসরি বিযুক্ত করে দেবেন? আমি তো তাকে ধর্মহীন করে দিতে চাচ্ছি না। ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই ধর্ম থাকবে, যার যার বিশ্বাস তার। আমি রাষ্ট্রের কাছে চাকরি চাই, বেহেশত চাই না। আমি রাষ্ট্রের কাছে আমি চাই না যে আপনি আমাকে একটা এত সুরম্য বেহেশতের মধ্যে আপনি আমাকে অনন্ত সুখের মধ্যে নিয়ে যান। আমি আমার ন্যূনতম 3 বেলা খাবার চাই। আমি মৃত্যুর পর আমার ভাতের দরকার পড়বে না। সেই বোঝাপড়া আমার স্রষ্টার সাথে আমার হবে, আমাদের সকলের স্রষ্টার সাথে তারটা হবে। রাষ্ট্র কেন এটার মধ্যে ঢুকবে? রাষ্ট্র তো একটা ইহজাগতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রকে যখন আপনি একটা বিশেষ ধর্মের মধ্যে নিয়ে যাবেন, যেই ধর্মের মানুষ 90 থেকে 92%, তারাই তো, তাদেরকে তো আটকে রাখার জন্যই নানা নিয়মকানুন করা দরকার। সংখ্যা গরিষ্ঠই তো ফ্যাসিবাদে পরিণত হয়। এবং সেই জায়গায় আপনি যখন প্রগতিশীল রাজনীতির কথা বলবেন, মুক্ত বুদ্ধির কথা বলবেন, তখন আপনাকে বলা হবে আপনি ধর্মহীন। ধর্মহীনতা আর ধর্মনিরপেক্ষতা এক কথা নয়। রাষ্ট্রের কাছে আমরা ইহজাগতিকতা চাই। ফুয়াদকে 30 সেকেন্ড না দিলে হবে না। ফুয়াদকে আমার 30 সেকেন্ড দিতে হবে। ফুয়াদ কিন্তু 30 সেকেন্ডই। 46 এর ক্যাবিনেট মিশন প্ল্যান কার কারণে ফেল করলো? কংগ্রেসের কারণে ফেল করেছে। জয়া চ্যাটার্জি, পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত একাডেমিক, বেঙ্গল ডিভাইডেড তার বিখ্যাত বই আছে যে বাংলা আসলে কারা ভাগ করলো। কথায় কথায় দ্বিজাতি তত্ত্ব, মানে মুসলিম লীগ, পাকিস্তান টেনে এনে, বরং সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় সবাই মিলে কিন্তু একটা স্বাধীন বাংলা করতে চাইছিলেন। জিন্নার কাছে যখন গেছে, জিন্না কিন্তু বলছে যে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কংগ্রেসকে অনুমতি দিয়েছে? দেয়নি। গান্ধী, নেহেরু, তারপরে প্যাটেল, কেউ কিন্তু এটার সাথে একমত হয় নাই। তাহলে এই যে জমিদার, তারা তো তাদের রাষ্ট্রের বেঙ্গল বললো, এটাই সহি হয়ে গেল। জিন্নাত ভাই বই পড়েন, আপনি পড়ালেখা না করে কথা বলছেন। আমরা পড়ালেখা না করে এটা তো আমরা দেখে বলছি। কথা হলো ভাই, এই জিন্নাবাদী, জিন্নার জন্মদিন সম্ভবত আমরা পড়ালেখা করে পালন করব। আমরা জিন্নার জন্মদিন পালন করব, আমরা পাকিস্তান দিবস পালন করব, আমরা তমুদ্দিন মজলিস পালন করব, আমরা উর্দুকে রাষ্ট্রভাষা চাইবো। কারণ এইটাই বড় চাই নাই, এখনো চাই নাই। চাইলে আমরা প্রতিবাদ করব। আমরা ফুয়াদকে বলতে দিয়ে শেষ করি। আমরা ফুয়াদকে বলতে দিয়ে শেষ করি। ফুয়াদ, আপনি বলেন। হিস্ট্রির ফ্যাক্টসকে ফ্যাক্টস আকারে দেখতে হবে। যে কোনো কারণে, ঐতিহাসিক কারণে এটা সম্ভব হয় না। এটা সম্ভব নয়। জিন্নারের কথা আমাদের এখন করণীয় কি? আমার দেশটাকে সফল করতে হবে, গভর্নেন্স দিতে হবে। আমার যে একটা মুক্তির লড়াই ছিল, পাকিস্তান রাষ্ট্রটা তো এই বাংলার মানুষরা বানাইছে। আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান বানায় নাই। যারা পাকিস্তান বানাইছিল, এখানকার মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুরা, তারাই কিন্তু সেই রাষ্ট্রকে তালাক দিছে। কেন দিছে? প্রত্যাশা পূরণ হয়। আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল, আমাদেরকে স্বাধীন না করে উনি ওইটাই বলেছেন যে প্রত্যাশা পূরণ হয়। আমাদের সাথে প্রতারণা জিন্নার নেতৃত্বে হয়েছে। উনি সেটা বলেন নাই, উনি জিন্নাকে এবার সহি করে ফেলেছেন। ভাই আমার জাতির পিতা বানিয়েছে। ভাই ইন্ডিয়া ইস্যু নিয়ে, পাকিস্তান ইস্যু নিয়ে আপনি কথা বলতে চাইলে একদিন কথা বলেন। আমরা কথা বলছি, আমার যথেষ্ট লেখাপড়া আছে। বলছি আপনাদের এইসব বোগাস পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েন না ভাই। আমরা অনুষ্ঠান শেষ করতে আমাদের হাতে সময় নাই। আমরা গাছ থেকে জিনিসটা পড়ে না। আপনি জিন্না বলেছেন, আপনি তখন উপস্থিত ছিলেন এবং এই জন্য আপনি জিন্নার জন্মদিন পালন করেন। আমরা শেষ করি, বোগাস কথা বলি, আমরা শেষ করি। বলেন আপনি। না ঠিক আছে, ওইটাই বলছি যে বাংলা মানে বাংলা যে পাকিস্তানে গেল, আমাদের রাষ্ট্রকে আমাদের সফল করতে হবে। আমাদের জাতিকে, আমাদের ইতিহাসে যদি আমাদের জাতিকে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেই পথে কি আমরা এগোতে পারছি? এটা চ্যালেঞ্জিং টাইম, বাট রাষ্ট্রকে, জাতিকে সামনে এগোনো ছাড়া কোনো পথ নাই। ইতিহাসে যেটা হয়ে গেছে ওটা আপনি নতুন করে আর আনডু করতে পারবেন না। দিস আর ফ্যাক্টস, হয়ে গেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র আমাদের, ওই মুক্তিযুদ্ধের ওই চেতনার মধ্যে আমাদের থাকতে হবে। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আমরা যদি থাকি,
তাহলেও তো আমাদের আসলে রাষ্ট্রকে সফল সাম্য, করতে হবে, একটি মানবিক সফল মর্যাদা, রাষ্ট্র তৈরি সামাজিক করতে হবে। সুবিচার, এটা তো আমরা এই তর্কটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো, সমাজতন্ত্র। আমরা এই তর্কটিকে অনেক দূর নিয়ে যেতে পারবো। তর্কের শেষ ভাগে এসে তর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু এখানেই থামতে হচ্ছে কারণ আমাদের হাতে সময় নেই। তবে এই তর্ক চলমান রাখাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। তর্ক যত চলমান থাকবে, কথা হলেই কেবল সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারবে। মানুষ বলেন হাত থাকতে মুখে কি, কিন্তু আমরা বিশ্বাস করি মুখ থাকতে হাতে কেন। আমরা কথা বলবো এবং কথা বলে আমাদের হাতকে ব্যবহার করব এমন একটি শক্তি হিসেবে, যে শক্তি আমাদের রাষ্ট্রকে আরো নিরাপদ করবে, আমাদের জীবনকে আরো সমৃদ্ধশালী করবে এবং আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমরা হাতে হাত ধরতে শিখব, মুষ্টিবদ্ধ হয়ে একজন আরেকজনকে ঘুষি দেখাবো না। আমরা আপনাদেরকে ঘুষি দেখাচ্ছি না। আমরা আপাতত এখানে অনুষ্ঠান শেষ করছি। আশা করছি পহেলা বৈশাখে আপনারা চমৎকার একটি দিন কাটাবেন। শুভ নববর্ষ আপনাদের সকলকে, এবং এই নববর্ষের বার্তা আমাদের কাছে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার প্রত্যয় নিয়ে আসুক। বৎসরের আবর্জনা কেটে যাক, মুমূর্ষুরা ভেসে যাক, এবং আমরা যেন সত্যি সত্যি তাপস নিঃশ্বাসে আমরা আমাদের এই সমাজকে আরো সুন্দর করে তুলতে পারি।